সিক্রেট কোড পাঠিয়েছিলে, আবারও বলছি গতকাল যারা সিক্রেট কোড শেয়ার করেছিলে তাদের সবার কাছে আশা করি রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পৌঁছে গেছিল, কারো কোথাও কোনো অসুবিধা হয়নি, তাই তো? গতকাল যারা সিক্রেট কোড শেয়ার করেছিলে তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পৌঁছে গেছিল, কারোর কোথাও কোনো অসুবিধা হয়নি। আবারও বলছি যে ম্যানুয়ালি কারোর কাছে যাবে না, হাজার রিকোয়েস্ট করলেও হাজার বার মেসেজ করলেও যাবে না। কারণ এর সিম্পল একটাই ফান্ডা, যে তুমি ধরো তোমার কোন একটা ডেটে শিডিউল ক্লাস পরীক্ষা রয়েছে, ধরো এই 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 সপ্তাহে ধরো, ধরো আজ হচ্ছে 19 তারিখ, তো 23 তারিখ রবিবার পড়ছে, মার্চের 23 তারিখ রবিবার। ধরো 23 তারিখে কোনো একটা পরীক্ষা রয়েছে, কোনো একটা পরীক্ষা, তার যে কোনো পরীক্ষা হোক না কেন, সেই পরীক্ষায় কোনো কারণে তুমি পরীক্ষায় হলে যেতে পারোনি, পৌঁছাতে পারোনি কোনো কারণে, সেটা হতে পারে তোমার ফ্যামিলি ইস্যু, হতে পারে সেটা হতে পারে তোমার পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে, আদার্স যে কোনো প্রবলেম হতে পারে, কোনো কারণে তুমি পরীক্ষা হলে পৌঁছাতে পারোনি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, তুমি কি ওই পরীক্ষা দ্বিতীয়বার বসার সুযোগ পাবে? কমিশনকে মেসেজ করে, মেল করে, চিঠি পাঠিয়ে কোনোভাবে কি তুমি ওই পরীক্ষা বসার সুযোগ পাবে? এটা আমার কোশ্চেন। যদি এর আনসার হ্যাঁ হয়, তাহলে তুমি যদি আমাকে বলো আমি পাঠিয়ে দেবো। যদি মনে হয় এর আনসার হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো না কি করে হ্যাঁ হয়, তুমি শুধু একবার বলো হ্যাঁ স্যার আমাকে কমিশন বসতে দেবে। তুমি এটা বলার সাথে সাথে তুমি যা যা বলবে আমি সব মেনে নেব। আর এটা যদি না হয়, তাহলে তুমি আশা করো না, আমি কোনোভাবেই কিন্তু এটা পাঠাবো না। তুমি আমাকে খারাপ ভাবতে পারো, ভালো ভাবতে পারো, এটা একদম তোমার কাছে ওপেন থাকলো ব্যাপারটা, তোমার মতো করে তুমি আমাকে ভাববে, কিন্তু আমি কিন্তু কোনো অবস্থাতে এগুলোকে পাঠাবো না। 8টা থেকে ক্লাস স্যার জয়েন করে দিলে আমরা স্টার্ট করব হিস্ট্রি ক্লাস। হিস্ট্রি আমাদের বলার দরকার নেই, বলার অপেক্ষা রাখে না যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের হিস্ট্রি ক্লাস, তাই না? বিশেষ করে আমরা যারা ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় বসছি, তো সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না মানে হিস্ট্রি আমাদের কতটা গুরুত্বপূর্ণ জায়গা বা কতটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। একটু ওয়েট করে যাও, আবারও বলছি ক্লাসের পর আবারও কিন্তু সিক্রেট কোড শেয়ার করা হবে, অর্থাৎ রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট যাই বলো না কেন তা সিক্রেট কোডের মাধ্যমে যাবে, সিক্রেট কোড ছাড়া যাবে না। আর সব ক্লাসের রেকর্ডিং, পিডিএফ নোটস, মানে পিডিএফ নোটস অবশ্যই বাংলা ইংলিশ ভাষাতে শেয়ার করা হবে, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতে শেয়ার করা হবে। স্যার ওরা এখনো জয়েন করেনি, জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। একটু ওয়েট করে যাও, 8টা 2 হয়ে গেল, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আজ হিস্ট্রি ক্লাস রয়েছে। আমাদের যে সমস্ত সাবজেক্ট গুলো সব থেকে গুরুত্বপূর্ণ, আমি সেই সাবজেক্ট গুলোকে বেছে বেছে রেখেছি। যদিও আমাদের যদি বলি খুব ব্রড পয়েন্ট অফ ভিউ থেকে, সে ডব্লিউবিসিএস বলো বা যাই বলো না কেন, প্রায় 11 থেকে 12টা সাবজেক্ট রয়েছে, 11 থেকে 12টা সাবজেক্ট। তো তার মধ্যে যেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে, সেরকম টাইপের। তারপরেও বলছি প্রত্যেকটা সাবজেক্টে জমা, যে সাবজেক্ট গুলো হচ্ছে না, যেমন আমরা এই সেশনের মধ্যে পলিটি পাচ্ছি না, দেন ইকোনমিক্স পাচ্ছি না, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে বা আর অন্যান্য যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো পাচ্ছি না, কিন্তু এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রেও আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। তার বোধহয় এখনো জয়েন করেননি।
স্যার আপনি কি জয়েন করেছেন? একটু হ্যান্ড রেজ করবেন যদি জয়েন করে থাকেন। হ্যাঁ স্যার জয়েন করে গেছেন। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে, যেমনটা হয় তোমাদের দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে কিন্তু মেসেজের অপশন খোলা থাকছে। তো তোমরা যে কোনো সমস্যায় স্যারকে মেসেজ করে নিও, কিন্তু আমি বলবো অপ্রয়োজনীয় মেসেজ করো না, তাতে করে ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আমি সবসময় ব্যাকগ্রাউন্ডে রয়েছি, স্যারের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আবারও আসবো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। স্যার ওদের দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে, যেহেতু এটা একটা ওপেন টু অল রয়েছে, মাইক্রোফোন বন্ধ থাকছে, কিন্তু ওদের দিক থেকে মেসেজ বক্স খোলা থাকছে, যে কোনো সমস্যা হলে মেসেজ বক্সে কথা বলতে পারবে। ওকে স্যার, আপনি কন্টিনিউ করুন, আমি ক্লাস শেষ পর আমি আবারও আসবো। প্লিজ স্যারকে একটু কোঅপারেট করুন। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওদের দিক থেকে যদিও মাইক্রোফোন বন্ধ আছে স্যার। ওকে ওকে স্যার, ওকে। ওদের দিক থেকে মেসেজ বক্স খোলা থাকবে, ওরা কমেন্ট বক্সে ঠিক আছে স্যার, মেসেজ। দেখছি। ঠিক। আশা করছি সব আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবে। তো আজকে তোমাদের ইতিহাসের প্রথম একটা ক্লাস। তো আগে আমরা জানবো যে ইতিহাসের গুরুত্ব কি আছে। তো ডাব্লিউবিসিএস বলো, এছাড়া পিএসসির অন্যান্য পরীক্ষা, যেমন যেমন হচ্ছে মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, মোটর ভেহিকল ইন্সপেক্টর, মানে পিএসসি যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে, তো সেই সমস্ত পরীক্ষায় ইতিহাসের দেখো কতটা ওয়েটেজ আছে। যদি তোমরা ডাব্লিউবিসিএস কে প্রিপারেশন নাও, তাহলে তোমাদের এই সমস্ত পরীক্ষা কিন্তু এমনিতেই কভার হয়ে যাবে। ওকে। আর ডাব্লিউবিসিএস সিলেবাস তোমরা আশা করি সবাই জানো। যদি আমি প্রিলিমস এর কথা বলি, তো প্রিলিমসে ইতিহাসে থাকে হচ্ছে 50 নম্বর কোশ্চেন, এনসিএন ইন্ডিয়া এবং মেডিভিয়াল ইন্ডিয়া থেকে 25,
এবং আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া থেকে 25, টোটাল থাকে হচ্ছে 50 মার্কস। তো তোমরা বুঝতেই পারছো একটা 200 নম্বরের পরীক্ষাতে যেখানে 50 নাম্বার থেকে ইতিহাস থেকে, সুতরাং ইতিহাসের কতটা গুরুত্ব রয়েছে আশা করি আলাদাভাবে কোনো বলার কিছু নেই যে ইতিহাসের কতটা গুরুত্ব। এবার যদি আমি মেইনসের কথা বলি, দেখো মেইনসে একটা 100 নম্বরের একটা পেপার থাকে ইতিহাসে, ঠিক আছে, এমসিকিউ পেপার। তো সেখানে আমরা কিন্তু প্রিলিমস এবং মেন্সের জন্য কিন্তু একবার যদি ভালো করে আমরা প্রিপারেশন নিই তাহলে কিন্তু একবারে সম্পূর্ণ ভালো করে কভার হয়ে যাবে। ওকে, সেইভাবে কিন্তু ক্লাস করানো হয়। তো চলো এবার আমরা ইতিহাসের কি কি সিলেবাস রয়েছে বা কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসবে পরীক্ষায় সেই সম্পর্কে একটু আলোচনা করি, এবং ইতিহাসে কোন কোন চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট সমস্ত বিষয় আজকে একটু আলোচনা করি। আগে চলো। দেখো, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে প্রাচীন ভারত। দেখো প্রাচীন ভারত বলতে কিন্তু একদম যখন সভ্যতার সূচনা হয়, মানে একদম সভ্যতার প্রথম থেকে যখন মানুষ পৃথিবীতে মানুষের আবির্ভাব হলো, বা মানুষের যুগটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর, এই যে সময়কাল থেকে প্রাচীন কাল থেকে শুরু হয় কিন্তু প্রাচীন ভারত। এবার আমরা কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো, যেমন দেখো 1 নম্বরে রয়েছে, এক মিনিট, প্রথমে আমরা দেখবো হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান। দেখো ইতিহাসের উপাদানটা কেন গুরুত্বপূর্ণ। তো আমরা যতগুলো চ্যাপ্টার পড়বো প্রাচীন ভারতের, সমস্ত চ্যাপ্টার যখন পড়বো তার আগে পড়বো ইতিহাসের উপাদান। যেমন ধরো আমরা পড়ছি বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতা যখন আমরা পড়বো আমরা কিন্তু বৈদিক সভ্যতার উৎস কি দেখবো। যখন আমরা মৌর্য যুগ পড়বো দেখবো আমরা মৌর্য যুগ সম্বন্ধে আমরা জানতে কোন কোন গ্রন্থ সাহায্য করে মৌর্য যুগ সম্বন্ধে জানতে, দেবগুপ্ত যুগ সেরকম। সুতরাং ইতিহাসের উপাদানটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসের ওভারঅল ধারণা নিতে, বা আমাদের যে ধরো আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে জানতে পারি কিভাবে, আমরা সমুদ্রগুপ্ত সম্বন্ধে কিভাবে জানতে পারি, এই যে বিষয়গুলো এগুলো জানার জন্য কিন্তু আমাদের ইতিহাসের উপাদান জানতে হবে। যেমন আমি যদি সমুদ্রগুপ্তের কথা বলি, সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানতে পারি আমরা কি থেকে, অনেক গ্রন্থ আছে যার মধ্যে ইম্পর্টেন্ট তার সভাকবি যার নাম হচ্ছে হরিসেন, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের কথা। সুতরাং ইতিহাসের উপাদান খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে প্রাগ ঐতিহাসিক যুগ। এই যে প্রাগ ঐতিহাসিক যুগ, সেই প্রাগ ঐতিহাসিক যুগে আমরা কিন্তু সভ্যতার কিভাবে শুরু হলো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর, কিভাবে ভারতবর্ষে মানুষের আবির্ভাব হলো, বা ভারতবর্ষে মানুষ কোথায় প্রথম বসতি স্থাপন করলো, এই বিষয়গুলো জানবো কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে। তারপরে রয়েছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিন্ধু সভ্যতা। দেখো ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ সভ্যতা কিন্তু সিন্ধু সভ্যতা, যেটি বর্তমানে কিন্তু পাকিস্তানে আছে, ভারতবর্ষে আছে, ঠিক আছে। সারা ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তান মিলে কিন্তু বহু জায়গায় রয়েছে কিন্তু এই সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতার কিভাবে নগর কেন্দ্রিকতা উদ্ভব হলো, এই সমস্ত বিষয় পড়বো। এছাড়া বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতায় আমরা কি করবো, বৈদিক সভ্যতা কিন্তু আমরা দেখবো আর্যরা কিভাবে ভারতবর্ষে আসলো এবং তারা কিভাবে বসতি স্থাপন করলো। দেখো আর্যদের সময়কাল যদি বলি আমি, আর্যরা হচ্ছে 1500 থেকে ভারতে আসে এবং 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু আর্যরা ভারতে থাকে। এই এতটা বিস্তীর্ণ বছর ধরে কিন্তু আর্যরা ভারতবর্ষে ছিল। তো তারা তারা বিভিন্ন বেদ, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বিভিন্ন বেদ সম্বন্ধে আমরা জানতে পারি। এছাড়া হচ্ছে বৌদ্ধ জৈন ধর্ম, যেখানে আমরা দেখবো গৌতম বুদ্ধের আবির্ভাব, মহাবীরের আবির্ভাব কিভাবে হলো, কিভাবে বৈদিক সভ্যতা থেকে বা ব্রাহ্মণ ধর্ম থেকে মানুষ সরে গিয়ে আস্তে আস্তে অন্যান্য ধর্মের দিকে মানুষ ঝুঁকতে শুরু করলো, কি কারণে, সেগুলো পড়বো আমরা। বা গৌতম বুদ্ধ সম্পর্কে প্রচুর প্রশ্ন পরীক্ষা সেগুলো আমরা জানবো, বা জৈন ধর্ম সম্বন্ধে জানবো আমরা। নেক্সট হচ্ছে ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদে আমরা কি পড়বো, যেখানে দেখবো হচ্ছে আমরা হর্ষাঙ্গ বংশ, নন্দ বংশ পড়বো, কিভাবে মগধের উত্থান হলো। দেখো 16টি মহাজন পদ ছিল, মহাজন পদ মানে 16টি গুরুত্বপূর্ণ রাজ্য ছিল, 16টি রাজ্যকে পরাজিত করে শেষ পর্যন্ত মগধ কিন্তু একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়, সেটা দেখবো আমরা। এছাড়া আমরা দেখবো হচ্ছে মৌর্য যুগ। ওকে, মৌর্য যুগ দেখবো যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, একটা নন্দ বংশ, সব থেকে অত্যাচারী রাজা নন্দ বংশের ধননন্দ, যাকে পরাজিত করে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসে, সেই সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু পড়বো।
পরবর্তী মৌর্য যুগ, যেখানে আমরা দেখবো হচ্ছে শিশুরাগ বংশ, কুষাণ বংশ, তারপর সাতবাহন বংশ, ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখবো। এরপরে গুপ্ত যুগ। দেখো গুপ্ত যুগ হচ্ছে একটা ইম্পর্টেন্ট, কারণ গুপ্ত যুগকে বলা হয় ভারতের ইতিহাসের সুবর্ণ যুগ, বা কোনো কোনো ঐতিহাসিক এটাকে গোল্ডেন পিরিয়ডও বলেছেন। কারণ এই এমন একটা যুগ যেখানে যেখানে হচ্ছে সবকিছুর উন্নতি হয়, সায়েন্সের উন্নতি হয়, শিল্প কলার উন্নতি হয়, সাহিত্যের উন্নতি হয়, বিভিন্ন ভাস্কর্যের উন্নতি হয়, সমস্ত দিক থেকে হচ্ছে গুপ্ত যুগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গুপ্ত যুগে কিন্তু আবির্ভাব হয় বিখ্যাত বিখ্যাত পণ্ডিত আর্যভট্ট, বরাহমিহির, কালিদাস, যাদের নাম কিন্তু একদম ইতিহাসের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাদের কিন্তু আবির্ভাব কিন্তু এই গুপ্ত যুগই হয়। দেখো গুপ্ত যুগ ছিল হচ্ছে ভারতবর্ষ ইতিহাসের শেষ স্বর্ণযুগ। বলবো কেন, কারণ গুপ্ত যুগে যেই ভাঙন হয়ে গেল, ভারতবর্ষের ইতিহাসে কিন্তু হিন্দু যুগের আস্তে আস্তে পতন শুরু হলো। তারপরে আসে হচ্ছে পরবর্তী গুপ্ত যুগ। পরবর্তী গুপ্ত যুগে কিন্তু কোনো একটা রাজা, যিনি যারা সারা বা কোনো একটা বংশ যারা কিন্তু সারা ভারতবর্ষে রাজ্য স্থাপন করতে পারেনি। মৌর্য যুগ বা গুপ্ত যুগ, গুপ্ত যুগ এই দুটো যুগ বা এই দুটো বংশের রাজারা সারা ভারতবর্ষকে যেমন একটা সাম্রাজ্যের অধীনে করেছিল, কিন্তু পরবর্তীকালে কেউ আর পারেনি। পরবর্তীকালে তুমি হর্ষবর্ধন বলো, বা দক্ষিণ ভারতের তুমি চালুক্য বলো, পল্লব বলো, চোল বলো, কেউ কিন্তু সারা ভারতবর্ষকে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। তারা কিন্তু আঞ্চলিক ভিত্তিক ছিল। ওকে, তো এই এই সমস্ত চ্যাপ্টার যেখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে এবং খুবই ইন্টারেস্টিং, সেগুলো কিন্তু আমরা পড়বো। নেক্সট হচ্ছে আমরা এরপরে প্রাচীন ভারত কমপ্লিট করার পর তারপরে আমরা চলে আসবো হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ মধ্যযুগ মানে যেখানে আরবদের সিন্ধু বিজয়, আরবরা ভারত আক্রমণ করে 712-তে আরবরা ভারত আক্রমণ করে। ওকে, এরপরে শুরু হয়ে গেল মুসলিম আধিপত্যের যুগ। এরপরে কিন্তু আমরা দেখবো এই সময় আবার কিভাবে সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণ করছে, ভারতের ধন সম্পদ কিভাবে লুট করছে। প্রায় 17 বার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে, এবং 1026 সালে সুলতান মাহমুদ কি করে, ভারতের সোমনাথ মন্দিরকে লুণ্ঠন করে। তারপরে আছে মোহাম্মদ ঘুরিও একাধিকবার ভারত আক্রমণ করে, এবং শেষ পর্যন্ত তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তাকে পরাজিত করে। বাট দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি কিন্তু আবার তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, এবং শুরু হয়ে গেল ভারতবর্ষের মুসলিম আধিপত্য। এবং তো এই কারণে মোহাম্মদ ঘুরিকে বলা হয় তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। বললাম মোহাম্মদ ঘুরিকে বলা হয় তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপরে শুরু হবে সুলতানি যুগ, যেখানে 1206 থেকে শুরু হবে হচ্ছে সুলতানি যুগ। আমরা দেখবো এখানে একাধিক 5টি বংশ। কি কি 5টা বংশ থাকবে? একটা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, তারপরে হচ্ছে সৈয়দ বংশ, লোদি বংশ, বিভিন্ন বংশ বলবো। তারা বিভিন্ন রকম কাজ করে, যেমন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য রাজা হচ্ছে আসবে আলাউদ্দিন খলজি, যিনি সুলতানি সাম্রাজ্য সর্বাধিক বিস্তার করেন। এরপরে আসবে হচ্ছে আমরা পড়বো হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যার এত ভালো ভালো পরিকল্পনা ছিল, মানে তিনি অনেক ভালো কিছু করতে চেয়েছিল, বাট তাকে কিন্তু ইতিহাস তাকে আখ্যা দিয়েছে পাগলা রাজা বা পাগল রাজা। কেন কেন আখ্যা দিয়েছে? দেখো, তার কাছে অনেক ভালো ভালো পরিকল্পনা ছিল, বাট পরিকল্পনা থাকলে কিন্তু হবে না। ওকে, যেমনটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বলি, তোমাদের মাথায় অনেকের প্ল্যান, যে এই চাকরি করবো, ওই চাকরি করবো, এই করবো, কিন্তু এই যে প্ল্যান থাকলে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে, এবং সময়ের সাথে সাথে মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা কিন্তু করতে হবে। ওকে, যেমন সুলতান মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাগুলো এনেছিল সেগুলো ভালো ছিল, বাট সময় উপযোগী ছিল না। মানে ধরো যখন সারা দেশে দুর্ভিক্ষ হচ্ছে, সেই সময় তিনি কৃষকদের উপর বেশি করে ট্যাক্স চাপায়, এটা একটা ভুল কাজ। তারপরে তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়, ভালো কথা, মঙ্গলদের আক্রমণের ভয় নিয়ে যায়। নেওয়ার কিছুদিন পর আবার মনে হলো তিনি কি করে, আবার দেবগিরি থেকে আবার দিল্লিতে নিয়ে আসে। এইরকম কিছু ভ্রান্ত পরিকল্পনা, যেগুলো আলটিমেটলি ভালো ছিল, শেষে খারাপ হয়ে যায়। যেমন আরেকটা বলি, একটা মোহাম্মদ বিন তুগলক কিন্তু একজন শিক্ষিত রাজা ছিলেন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে সব থেকে শিক্ষিত, সব থেকে বুদ্ধিমান ছিলেন, বাট তার বুদ্ধিমত্তা কোনো কাজে লাগেনি। যেমন বলছে তিনি কি করেন, তিনি সারা দেশে তিনি তামার মুদ্রা চালু করেন। চীনের এক শাসককে অনুকরণ করে তিনি তামার মুদ্রা চালু করেন, বাট কি হয়, সেটা এত পরিমাণে জাল সৃষ্টি হয়
যার ফলে তিনি আবার সমস্যায় পড়ে যায়। এরকম বিভিন্ন বিষয় যেগুলো আমরা ক্লাসে আরো ডিটেলস আলোচনা করবো। এরপর দেখো হচ্ছে বিজয়নগর বাহাবুড়ি। দেখো মোহাম্মদ বিন তুগলকের দুর্বলতার সুযোগে সৃষ্টি হয় বিজয়নগর সাম্রাজ্য, বাহাবুড়ি সাম্রাজ্য। এরপরে পড়বো মোগল যুগ, একটা গুরুত্বপূর্ণ ইতিহাস যেখানে শুরু হচ্ছে বাবর। বাবর কিন্তু বাবরকে ভারত আক্রমণে কিন্তু একাধিক ভারতের রাজারা আমন্ত্রণ করেছিল, যেমন রাণা সংগ্রাম সিংহ, তারপরে হচ্ছে এই কি বলে ওই ইব্রাহিম নদীর কাকা বাহার খান নদী, ইব্রাহিম নদীর কাকা সরি দৌলত খান নদী, এরা কিন্তু বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ করে। তো এরপরে আমরা পড়বো ভক্তিবাদ সুফিবাদ পড়বো, দেখবো এরপরে মোগল যুগের সময়কালে অনেক বংশ, আঞ্চলিক বংশ আসে, যেমন হচ্ছে বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, বিভিন্ন রকম বংশ আসে। এরপর আমরা পড়বো মারাঠাদের সম্বন্ধে পড়বো। দেখো মারাঠাদের কথা যখনই আসবে তখন আমাদের কিন্তু মাথায় আসবে হচ্ছে কাদের কথা আসবে, শিবাজি মহারাজ। তারপরে হচ্ছে শিবাজির যে পুত্র শম্ভুজি, আর এক বীর। তোমরা রিসেন্টলি ছাবা মুভির কথা শুনেছো, যে ছাবা মুভির যে শম্ভুজি, সে বীরত্বের কাহিনী কিন্তু আমরা বলবো। এরপরে শিখ। দেখো শিখ হচ্ছে এমন একটা বংশ বলছি সরি, এমন একটা শিখরা ছিল, তো মোগলরা সবাইকে শান্ত করতে পেরেছিল, এবার শিখদের পারেনি। শিখদের সঙ্গে যুদ্ধ লেগেই থাকতো শিখদের সঙ্গে, ঠিক আছে। তো শিখরা এরকম। তারপর হচ্ছে মহীশূর সম্বন্ধে পড়বো, যেখানে আমরা পড়বো হচ্ছে হায়দার আলী, টিপু সুলতানদের সম্বন্ধে পড়বো। ভারতের প্রথম সুলতান টিপু সুলতান, যিনি হচ্ছে ফ্রান্সের নেপোলিয়নের সঙ্গে তার সম্পর্ক ছিল, এই সমস্ত বিভিন্ন বিষয়। ওকে, আরেকটা কথা আমাদের বলে রাখি, তো এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলো তোমরা বাংলায় নোটস পাবে, প্লাস ইংরেজি ভাষাও নোটস পাবে, যাতে তোমাদের একদম সমস্ত কিছু একদম ডিটেলস একদম কভার হয়ে যায়, ঠিক আছে। ওকে, তো এরপর আমরা পড়বো হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে প্রথমে আমরা দেখবো ইউরোপীয় বণিকদের কার্যকলাপ। ইউরোপীয় বণিকরা ভারতবর্ষ আক্রমণ করেছে, পর্তুগিজরা আসছে, তারা ভারতে প্রথম ব্যবসা করতে আসে, পর্তুগিজরা আসে, ইংরেজরা আসে, ডাচ, ওলন্দাজরা ডাচ ছিল, ফ্রেঞ্চ, দিনেমার, এরা ভারতবর্ষে আসে ব্যবসা করতে। বাট সবাইকে দেখো সবাই আসে ব্যবসা করতে, কিন্তু পরবর্তীকালে ইংরেজরা কি করে, এদের সবাইকে পরাজিত করে ভারতবর্ষে কিন্তু সাম্রাজ্য স্থাপন করে। এরপর দেখবো হচ্ছে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি। দেখো ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি বলতে আমরা বিভিন্ন গভর্নররা তারা কিভাবে সাম্রাজ্যকে বিস্তার করেন, কিভাবে সাম্রাজ্য দখল করেন, সেই সম্পর্কিত আলোচনা করব। তারপরে দেখবো যে ভারতের সমাজ সংস্কার। এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট, সমাজ সংস্কার। দেখো ভারতের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ কুসংস্কার হয়ে পড়েছিল, মানে বিভিন্ন রকম কুপ্রথা, সতীদাহ প্রথা, কন্যা সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া, কন্যা সন্তান হলে তাকে হত্যা করা, এইরকম বিভিন্ন কুসংস্কার কিন্তু ভারতের সমাজ ব্যবস্থা একদম ছড়িয়ে পড়েছিল। এই সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বা পাশ্চাত্য ভাবনা নিয়ে এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মনীষীরা, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, তারপরে হচ্ছে কেশবচন্দ্র সেন, এরকম প্রমুখ ব্যক্তিরা কিন্তু সমাজ সংস্কার করেন, সেই সম্পর্কে আরো ডিটেলসে পড়বো আমরা। তারপরে আমরা কৃষক বিদ্রোহ কেন পড়বো আমরা। দেখো ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল, বাট তারা ব্যবসা করতে আস্তে আস্তে পরে তারা শাসন শুরু করে, এবং তারা শাসন করে তারা কৃষকদের অত্যাচার করতো, যারা উপজাতি ছিল, যারা সাঁওতাল ছিল, যারা মুন্ডা ছিল, তাদের উপর তারা অত্যাচার করতো। ওকে, নেক্সট হচ্ছে মহাবিদ্রোহ আমরা পড়বো হচ্ছে মহাবিদ্রোহ কিন্তু আমরা 1857 আমরা ডিটেলসে মহাবিদ্রোহ পড়বো। বিভিন্ন প্রদেশের শাসকরা মহাবিদ্রোহে যোগদান করেন। তারপরে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে গভর্নর জেনারেল। এই সমস্ত চ্যাপ্টার কিন্তু আমরা পড়বো। গভর্নর জেনারেল, যেখানে আমরা দেখবো লর্ড ক্লাইভ থেকে একদম লর্ড ক্যানিং পর্যন্ত দেখবো, প্রথম লর্ড ক্লাইভ থেকে লর্ড ক্যানিং। নেক্সট এরপরে পড়বো হচ্ছে জাতীয় কংগ্রেসের পূর্বে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান। দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল যারা আঞ্চলিক ভিত্তিক কাজ করত, আমরা তাদের কথা পড়বো। ওকে, নেক্সট হচ্ছে আমরা পড়বো হচ্ছে জাতীয় কংগ্রেস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে দেখা যায় যে WBCS এ প্রতি বছরই 3টে থেকে 4টে কোশ্চেন থাকে, এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার জাতীয় কংগ্রেস। নেক্সট হচ্ছে চরমপন্থী নেতা যারা রয়েছে, চরমপন্থী, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, এই সম্পর্কিত যারা রয়েছে নেতা, তাদের সম্পর্কিত আমরা পড়বো এখানে। বিপ্লবী কার্যকলাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিপ্লবী কার্যকলাপ, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়,
বাসুদেব বলবৎ ফাতকে বলা হয় বিপ্লববাদের জনক বলা হয়। এদের সম্পর্কে ডিটেলসে পড়বো। নেক্সট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিপ্লবী কার্যকলাপ হয়, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন রকম ঘটনা ঘটে, সেগুলো দেখবো। এই সময়কালে কি, এই সময়কালে অনেক কিছু হয়, যেমন হচ্ছে এই সময় হয় হচ্ছে লখনৌ চুক্তি হয়, এই সময় হোম রুল আন্দোলন হচ্ছে, এদিকে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে এই সময়, এই সময় অসহযোগ আন্দোলন হচ্ছে এই সময়, রাওলা টাইম, মানে এই সময়কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখবো হচ্ছে আমরা ভারতের বাইরেও কিন্তু বিপ্লবী কার্যকলাপ হয়, যেমন হচ্ছে ভারতের বাইরে কিন্তু অনেকে বিপ্লবী কার্যকলাপ করেছে, যেমন হচ্ছে তারকনাথ দাস একজন বিখ্যাত ব্যক্তি, তার মাদাম কামা, এবং অনেকে আছে যারা কিন্তু ভারতবর্ষের বাইরে ভারতের জন্য বিপ্লবী আন্দোলন করেছিলেন, মানে তারা ভারতীয়দের অস্ত্র দিয়ে সাহায্য করতেন, বিভিন্নভাবে সাহায্য করতেন। তারপরে মহাত্মা গান্ধী, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মহাত্মা গান্ধী সম্বন্ধে পড়বো আমরা। মুসলিম রাজনীতি, যেখানে আমরা একদম সম্পূর্ণ মুসলিমরা কিভাবে প্রতিষ্ঠা হলো, কিভাবে তারা আস্তে আস্তে উন্নতি করলো, সেই সম্বন্ধে দেখবো। হিন্দু সাম্প্রদায়িকতা, যেখানে আমরা আরএসএস সম্বন্ধে জানবো, আরএসএস বা অন্যান্য বিষয়। বামপন্থী আন্দোলন দেখবো আমরা। তারপরে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, যেগুলো দেখে পরীক্ষায় প্রশ্ন থাকে। তারপরে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আজাদ হিন্দ বাহিনী বা সুভাষ চন্দ্র বসু। তারপরে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের শেষ পর্ব 40 থেকে 47, যেখানে আমরা দেখবো ক্রিপস মিশন, যেখানে আমরা দেখবো ভারত ছাড়ো আন্দোলন এবং আজাদ হিন্দের আন্দোলন। ওকে, এই নেক্সট চ্যাপ্টার হচ্ছে গভর্নর জেনারেল বা 1858 থেকে 1947 এর বিভিন্ন বিষয় রয়েছে কিন্তু এখানে থাকবে। তারপর উল্লেখযোগ্য পত্র পত্রিকা, সঙ্গীত, বিভিন্ন গ্রন্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, তো এই অবধি কিন্তু আমরা টোটাল আমাদের কি কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো সেই সম্পর্কে আলোচনা করলাম এই অবধি। ওকে, এবার তোমরা একটু জানাতে পারো যদি কোনো কারো কোশ্চেন থাকে, যদি কোনো কারো কোয়ারি থাকে কোনো, অবশ্যই একটু জানাবে। ঠিক আছে, এরপর আমরা আজকে একটা ক্লাসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলোচনা করবো আজকে। আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে। চলো, আশা করি সবাই বুঝতে পারছো। তো যেহেতু তোমরা সিলেবাস সম্পর্কিত জানলে, দেখো এবার এই সিলেবাস গুলো আমাদের কিন্তু প্রত্যেকটা পড়তে হবে, কারণ যদি তোমাদের পিএসসির অন্যান্য পরীক্ষাও টার্গেট থাকে বা পিএসসি ডাব্লিউবিসিএস টার্গেট থাকে, মানে পিএসসি সংক্রান্ত যা পরীক্ষাগুলো হয় বা সামনে হবে, তোমরা জানো সামনে কিন্তু একাধিক পরীক্ষা হবে। কিছু সমস্যা চলছে এখন ওবিসি কেস নিয়ে, সবাই জানো, বাট কেসটা কিন্তু মিটে যাবে। মেটার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে একাধিক পরীক্ষা আসবে, যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন না নাও, পরবর্তীকালে কিন্তু অনেকগুলো পরীক্ষা পড়বে। কারণ সামনে তোমরা জানো 2026-এ রয়েছে ভোট, ভোটের জন্য কিন্তু একাধিক পরীক্ষা হবে। পিএসসির আইডিও থেকে শুরু করে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ক্লার্কশিপ, মিসেলিয়াস, আইডিও, আরো একাধিক পরীক্ষা সামনে বেরোতে পারে, কৃষি প্রযুক্তির সহায়কও বেরোতে পারে। ওকে, অনেক পরীক্ষা সামনে হবে আশা করছি। ওকে, হ্যাঁ বলো। বান্টি, হ্যাঁ বলো, কিছু বলার থাকলে বলো। বান্টি, বাবলু, বলো। স্যার একটু ইংলিশ ইউজ করলে ভালো হয়, পুরোটা রিকোয়েস্টটা ইংলিশে নোটস পেয়ে যাবে। ওকে, ক্লাসের নোটস ইংলিশ এবং বাংলা, মানে ইংরেজি বাংলা দুটি ভাষাতেই পাবে ক্লাসে। ওকে, চলো আজকে আমরা চ্যাপ্টার শুরু করি। আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের প্রথমে পড়বো আজকে চ্যাপ্টার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথমেই বললাম সিলেবাস যখন আলোচনা করছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভারতের ন্যাশনাল কংগ্রেস। তো ভারতের ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে আমরা দেখবো। এই চ্যাপ্টার থেকে বলতে পারো প্রতি বছরই দুটো একটা কোশ্চেন কিন্তু থাকে এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভারতের জাতীয় কংগ্রেস। দেখো, ভারতের জাতীয় কংগ্রেস, তো আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে হয়তো জাতীয় কংগ্রেসের কোনো গুরুত্ব বা কোনো কিছু তোমার কাছে ভালো নাও লাগতে পারে জাতীয় কংগ্রেসের কার্যকরী, বাট এটা মানতে হবে যে ভারতের স্বাধীনতা লাভে বা স্বাধীনতার
সব থেকে কিন্তু যেই সংগঠনটি আমাদের সাহায্য করেছিল বা যে সংগঠনটা কাজ করেছিল সেটা কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস। ওকে, এবং ভারতের জাতীয় কংগ্রেস সেই 1885 সাল থেকে কিন্তু ভারতের স্বাধীনতার জন্য কাজ করেছিল। এবার হঠাৎ করে ভারতের জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠা হলো, সমস্ত কিছু একদম ইন ডিটেলসে বলবো, ঠিক আছে? ভালো করে মন দিয়ে ক্লাসটা শোনো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, দেখো প্রথমে বলি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে এমন কোনো ব্যাপার নেই যে ভারতের জাতীয় কংগ্রেসই কিন্তু প্রথম সংগঠন। ঠিক আছে, এরকম কোনো কেউ ভেবো না যে ভারতের জাতীয় কংগ্রেসই প্রথম সংগঠন, এর আগে কোনো সংগঠন তৈরি হয়নি, এরকম ব্যাপারটা কিন্তু এর আগে একাধিক সংগঠন ছিল, বাট তারা আঞ্চলিক ভিত্তিক কাজ করতো। কিরকম? ধরো কলকাতার কোনো সংগঠন কলকাতা কেন্দ্রিক ছিল, যেই সংগঠন রয়েছে বোম্বাইতে তার কার্যকলাপ ছিল বোম্বাইতে, যার সংগঠন মাদ্রাজ সে মাদ্রাজে ছিল। তো এরা ভারতবর্ষের আঞ্চলিক ভিত্তিক ছিল, সারা ভারতবর্ষে কিন্তু এরা তার কার্যকলাপ করতে পারে। কিন্তু পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের নেতারা অনুভব করে এমন একটা সংগঠন প্রয়োজন যেটা হচ্ছে সারা ভারতবর্ষের সমস্যা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, তারা এমন একটা সংগঠন প্রয়োজন যেটা সারা ভারতের সমস্যা নিয়ে আলোচনা করবে। ওকে, এবার এই যে জাতীয় কংগ্রেস যেটা স্বাধীনতা লাভের পূর্ববর্তী বা আগে বা পরবর্তীকালে কিন্তু অনেক কিছু কাজ করেছিল। এবার প্রথমে আমরা দেখবো জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠা হওয়ার পিছনে একাধিক কারণ আছে। কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, বিভিন্ন রকম মত রয়েছে, একাধিক ব্যক্তির একাধিক মত পোষণ করেন। কেউ কেউ বলেন এইভাবে প্রতিষ্ঠা, কেউ বিভিন্ন রকম মত রয়েছে, সেগুলো আমরা কিন্তু একদম এই ডিটেলসে জানবো যে জাতীয় কংগ্রেসের কিভাবে প্রতিষ্ঠা হয়। যেমন প্রথমেই আমি বলি একজন ব্যক্তির কথা, যার নাম হচ্ছে অম্বিকা চরণ মজুমদার। ওকে, অম্বিকা চরণ মজুমদার বা সংক্ষেপে তাকে বলা হয় এসি মজুমদার বা অম্বিকা চরণ মজুমদার। এই যে ব্যক্তি ছিল, এই ব্যক্তি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ ক্রেডিট দিয়েছে কাকে? এস.এন. ব্যানার্জিকে, মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু সম্পূর্ণ ক্রেডিট দিয়েছে। তিনি বলেছেন যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য সুরেন্দ্রনাথের নেতৃত্বে জাতীয় সম্মেলনকে তিনি বলেছেন, মানে জাতীয় সম্মেলন, দেখো 1883-তে একটা সংগঠন প্রতিষ্ঠা হয়, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল, মানে জাতীয় সম্মেলন। এই সম্মেলন থেকে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কথা প্রথম আসে। এবার এবং এছাড়া অন্যান্য ব্যক্তিরা আরো অনেক মত দেন, আমরা এক এক করে দেখবো। যেমন আমরা প্রথমে জানবো 1 নাম্বার, সেটা হচ্ছে পট্টবী সীতারাম রামাইয়া। ওকে, নাম হচ্ছে পট্টবী সীতারামাইয়া। এই পট্টবী সীতারামাইয়া তিনি জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠা করে সেটাকে তিনি বলেছেন রহস্যাবৃত্ত, মানে কোনো সঠিকভাবে কিছু জানা যায় না, মানে কে আসলে প্রতিষ্ঠা করেছিল। ওকে, তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকে সম্পূর্ণ বলেছে রহস্যাবৃত্ত, মানে আসলে যে কে প্রতিষ্ঠা করেছে তিনি সেই সম্পর্কে কিছু বলতে পারেনি। বাট তিনি যেটা ইম্পর্টেন্ট, তার একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম পরীক্ষায় আসে, নাম হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তার গ্রন্থের নাম হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই গ্রন্থে তিনি অনেক মত দিয়ে গেছেন, বাট আসলে জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা প্রমাণিত হয়নি, মানে কিভাবে সঠিকভাবে কেউ বলতে পারে না যে এইভাবেই প্রতিষ্ঠা হয়েছিল। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য যাকে মেন ক্রেডিট দেওয়া হয় সে হচ্ছে হিউম। কি বললাম? তার প্রণাম হচ্ছে A.O. হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। এই যে অ্যালান অক্টোভিয়ান হিউম ছিল, এই অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় বা ফাদার বলা হয়। এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে 1884 সালে 1884-এ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামে একটা সংগঠন তৈরি হয়, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। তো ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নটাই পরবর্তীকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। এরকম বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে একটা তত্ত্ব জড়িত, যেটাকে বলা হয় সেফটি ভালভ। কি বলা হয়? সেফটি ভালভ। এই সেফটি ভালভটা কি? এবার এই যে A.O. হিউম তিনি বলেছে যে তিনি যখন স্বরাষ্ট্র দপ্তর, মানে ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র দপ্তরে কাজ করতেন, চাকরি করতেন, সেই সময় তিনি কিছু স্বরাষ্ট্র দপ্তরে কিছু গুরুত্বপূর্ণ নথি পান।
বা কিছু নথিপত্র পান, এবং সেই নথিপত্র থেকে তিনি অনুভব করেন বা তিনি বলতে পারেন সামনে ব্রিটিশ সরকারের জন্য একটা বড় বিপদ আসছে। কি বললাম, তিনিও নথিপত্র ঘেটে বুঝতে পারেন যে সামনে ব্রিটিশ সরকারের জন্য বড় একটা বিপদ আসছে, ভালো করে বুঝবে, ঠিক আছে, বিপদ আসছে। তো এই বিপদের আশঙ্কায় তিনি চেয়েছিল যে 1857-এ বা মহাবিদ্রোহ যেমন ব্রিটিশ সরকারের জন্য একটা বিরাট একটা দুর্ভাগ্য ছিল, সেই রকম দুর্ভাগ্য যাতে আর না আসে, তাই অ্যালান অক্টোবর হিউম এমন একটা সংগঠনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে ভারতের সাধারণ মানুষ আর সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষিপ্ত না হয়। তারা তাদের অভিযোগ জানাবে এই সংগঠনকে জানাবে, এই সংগঠন আবার ব্রিটিশ সরকারকে আবার রিকোয়েস্ট করবে সামাজিক সমস্যা নিয়ে। আবার বলছি, ভালো করে শোনো, 1857-এ কি হয়, 1857-এ মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তারা কি করে, তারা সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়। তাই অ্যালান অক্টোবর হিউম চেয়েছিল যে এবার সরাসরি সাধারণ মানুষ ক্ষিপ্ত না হয়ে তারা কি করুন, তাদের অভিযোগগুলো জানাবে কাকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা এমন একটা সংগঠনকে জানাবে, যে সংগঠনটা আবার ব্রিটিশ সরকারকে জানাবে, ঠিক আছে। তাই এটাকে বলা হয় সেফটি ভালভ, এটাকে বলা হয় সেফটি ভালভ বলা হয়। কে বলেছে? লালা লাজপত রায় জাতীয় কংগ্রেসকে বলেছে সেফটি ভালভ, যাতে সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা কোনো সংগ্রাম না হয়, এই কারণে এটাকে বলা হয় সেফটি ভালভ। এবং অ্যালান অক্টোবর হিউম কিন্তু কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, তাই এটাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। এবার অনেকেই তত্ত্বটাকে মানতে চায় না, অনেকে বলে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মেন উদ্যোক্তা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আবার আবার কেউ আবার মানে একাধিক বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছে। তো এই সমস্ত বিষয় না জেনে আমরা আরেকটা বিষয় বলি, যেমন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, সবাই নাম শুনেছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউসি ব্যানার্জি। ডাব্লিউসি ব্যানার্জি কে ছিল? ডাব্লিউসি ব্যানার্জি হচ্ছে জাতীয় কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট। তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ ক্রেডিট আবার দিয়েছে কাকে? ডাফরিনকে। ডাফরিন কে ছিল? ডাফরিন হচ্ছে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় সেই সময় ভারতের ভাইসরয় ছিল ডাফরিন। সুতরাং এটা বিতর্ক আছে যে আসলে জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছে, এটা সঠিকভাবে পাওয়া যায় না, প্রমাণিত হয় না। ওকে, তো সেই সম্পর্কিত আমরা বিতর্কে না গেলাম। এবার আমরা আসি আমরা জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হয় বা কি প্রতিষ্ঠা করেন। দেখো 1885 সালে 1885-এ 28 থেকে 30 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ফার্স্ট অধিবেশন বসে, ফার্স্ট সেশন বসে। কোথায় বসে? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। ওকে, এই প্রথম অধিবেশনে কে ছিল সভাপতি? তার নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউসি ব্যানার্জি ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল। এবং এই সেশনে 72 জন সদস্য উপস্থিত ছিল। ওকে, এই সেশনে 72 জন সদস্য কিন্তু উপস্থিত ছিল। সুতরাং এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা সেশন। এবং এই সেশনে উমেশ চন্দ্র ব্যানার্জি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল। যেমন তিনি বলেছিল যে জাতি ধর্ম প্রাদেশিকতা সম্পূর্ণ দূর করে বা সংকীর্ণতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিল। পরীক্ষা আসতেই পারে, কে বলেছিল এই কথাটি? যে জাতি ধর্ম প্রাদেশিকতা দূর করে সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ হবার মানে ডাক কে দিয়েছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, এই সেশনের মাধ্যমে। এবার তোমাদের একটু বলে রাখি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই শব্দটি কি থেকে আসে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা কংগ্রেস, এই কংগ্রেস শব্দের পরীক্ষা লাস্ট ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছে যে কংগ্রেস শব্দটি কি থেকে আসে। দেখো, কংগ্রেস শব্দটি নেওয়া হয় আমেরিকার ইতিহাস থেকে, উত্তর আমেরিকার ইতিহাস থেকে নেওয়া হয় হচ্ছে কংগ্রেস শব্দটি নেওয়া হয়, ঠিক আছে। ওকে, যেটাকে বলা হয় উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি নেওয়া হয়। কংগ্রেস কথার অর্থ কি? কংগ্রেস কথার অর্থ হচ্ছে জনগণের সমাবেশ, জনগণের সমাবেশ। ওকে, এবার কংগ্রেসের ফার্স্ট পত্রিকার নাম কি ছিল? কংগ্রেসের প্রথম পত্রিকার নাম পরীক্ষা কিন্তু এসেছে ইন্ডিয়া। কংগ্রেসের ফার্স্ট পত্রিকার নাম হচ্ছে ইন্ডিয়া। ওকে,
এবার আমরা জাতীয় কংগ্রেসে দেখো একাধিক প্রতিষ্ঠান ছিল, সেই সম্পর্কে আমরা ডিটেলস আমরা আলোচনা করব। তারা একটু বলে রাখি, দেখো জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু তাদের সায় ছিল, মানে ব্রিটিশ সরকার মানে যখন প্রতিষ্ঠা হয় লর্ড ডাফরিন কিন্তু সেই সময় জাতীয় কংগ্রেসকে সাপোর্ট করেছিল, কারণ তিনি ভেবেছিল যে জাতীয় কংগ্রেস সামাজিক সমস্যার মধ্যে থাকবে, কোন রকম রাজনৈতিক বিক্ষোভ করবে না বা কোন রকম রাজনৈতিক সমস্যা তুলে ধরবে না। বাট এই যে ধারণাটা লর্ড ডাফরিন, এটা কিন্তু কিছুদিন পরেই ভুল প্রমাণিত হয়। এমনকি বলা হয় যে বেশ কিছু কংগ্রেসে বেশ কিছু ব্রিটিশ কর্মচারীরা বা ব্রিটিশ সরকারের অফিসাররা কিন্তু জাতীয় কংগ্রেসে যোগদান করতো, মানে বিভিন্ন সেশনে যোগদান করতো, বাট এটা কিন্তু সাময়িক বা কয়েক বছর, পরবর্তীকালে তারা যোগদান করেন। ওকে, চলো আমরা এবার জানি জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সম্পর্কে জানবো, যেগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা দেয়। ওকে, জাতীয় কংগ্রেসের আমরা সেশন সম্বন্ধে জানবো, যেমন চলো এক এক করে দেখি আমরা সেশন গুলো। অধিবেশন একদম প্রথম থেকে জানবো, একদম ইন ডিটেলসে জানবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষায় আসার মতো। তো ফার্স্ট এটা তো বললাম, প্রথম সেশনটা বললাম যে 1885 এ হয়েছিল। সেকেন্ডে কথা বলি, সেকেন্ড সেশন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, সেকেন্ড সেশন, এগুলো কিন্তু সমস্ত কিছু নোটসে থাকবে, একটু বলে রাখি, ঠিক আছে? সবকিছু নোটসে থাকবে, বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই কিন্তু নোটসে থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই তোমাদের, বা কোনো নোট ডাউন তোমাদের করতে হবে না, জাস্ট শুনে যাও, ভালো করে ক্লাসটা এনজয় করো। ওকে, দাদা দ্বিতীয় সেশনের সভাপতি কে ছিল? তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। ওকে, দাদাভাই নওরোজি হচ্ছে দ্বিতীয় সেশনের সভাপতি ছিল। এই সেকেন্ড সেশনটা কোথায় হয়? এটা কিন্তু কলকাতায় হয়, সেকেন্ড সেশনটা কলকাতায় হয়। ওকে, দেখো প্রথম সেশনটা যেহেতু মুম্বাইতে হয়েছিল বা বেশি কিন্তু প্রতিনিধি যোগদান করতে পারেনি, ওকে, তাই দ্বিতীয় সেশনে অনেক মেম্বাররা যোগদান করে, প্রায় 440 জন, ঠিক আছে, 440 জন মেম্বার কিন্তু যোগদান করে দ্বিতীয় সেশনে। কংগ্রেসের দ্বিতীয় সেশনে হচ্ছে 440 জন মেম্বার যোগদান করে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সেশনটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যারা সাধারণ মানুষ ছিল তাদের জন্য কিন্তু উন্মুক্ত, মানে তাদের জন্য হচ্ছে প্রত্যেকের জন্য হচ্ছে প্রবেশ একদম, মানে বিনামূল্যে সবাই প্রবেশ করতে পারত। এবং সেকেন্ড সেশনের মেন বিষয়বস্তু হচ্ছে কংগ্রেসের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব নয়। কি করা এই সেশনে? কংগ্রেসের সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক সংস্কারের প্রস্তাব তোলা হয়। ওকে, নেক্সট দেখবো হচ্ছে আমরা কংগ্রেসের তৃতীয় অধিবেশন, থার্ড সেশন, যেটা হয় কোথায়? যেটা হয় হচ্ছে মাদ্রাজে হয়। সভাপতি কে ছিল? তার নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। কে ছিল বদরুদ্দিন তায়েবজি? বদরুদ্দিন তায়েবজি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, প্রথম মুসলিম সভাপতি। ওকে, এই সেশনে কতজন মানুষ যোগদান করে? এই সেশনে হচ্ছে 607 জন মেম্বার যোগদান করে। মনে রাখবে, সেকেন্ড সেশনে থার্ড সেশনে 607 জন মানুষ যোগদান করেছিল। এবং প্রথম এই বদরুদ্দিন তায়েবজি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, ঠিক আছে? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। এবার প্রথম সেশনে কিন্তু মুসলিমরা ঠিকঠাক যোগদান করেনি, কারণ কারণ এই সময় কেন যোগদান করেনি? কারণ এই সময় অনেকে মনে করতো যে কংগ্রেসটা হচ্ছে হিন্দুদের সংগঠন, এই কারণে কিন্তু অনেকে যোগদান করেনি। কিন্তু পরবর্তীকালে এই থার্ড সেশনের পরে কিন্তু অনেক মুসলিমরা কিন্তু আস্তে আস্তে যোগদান করে কংগ্রেসের বিভিন্ন সেশন, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো ফোর্থ। থার্ডটা হয়েছে, এটা কিন্তু 1886, এটা 1886, এটা হচ্ছে 1887। ওকে, এবার এই যে বদরুদ্দিন তায়েব যে এখানে যোগদান করলো, দেখো এই সময় পর্যন্ত কিন্তু এই বদরুদ্দিন তায়েব এই সেশন পর্যন্ত বা এই সময়কাল পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার
কংগ্রেসের সাপোর্ট করতো, বাট এই সেশনের পর থেকে কিন্তু ব্রিটিশ সরকার কংগ্রেসকে আর সাপোর্ট করে না। যেমন এই সেশনকে লক্ষ্য করে কিন্তু লর্ড ডাফরিন একাধিক ব্যঙ্গাত্মকমূলক উক্তি করে। যেমন কংগ্রেসকে বলা হয় একটা বাঙালি সংগঠন। ভালো করে শুনবে কি বললাম, এই থার্ড সেশনকে লর্ড ডাফরিন কি বলে, বাঙালির সংগঠন, বা বলা হয় বালক সুলভ সংস্থা, মানে একটা চাইল্ডিশ অর্গানাইজেশন বলা হয়, থার্ড সেশনকে বলা হয়। ওকে, এবার লর্ড ডাফরিন কিন্তু প্রাথমিকভাবে যেটা বললাম, প্রথমে কংগ্রেসকে সাপোর্ট করতো, কিন্তু আস্তে আস্তে লর্ড ডাফরিন বুঝতে পারছিল যে এই যে কংগ্রেসের তৈরি হচ্ছে, তিনি ভেবেছিলেন এরা সামাজিক সমস্যার মধ্যে থাকবে, কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক সমস্যার দিকে যেই কংগ্রেস যায়, তখন কিন্তু কংগ্রেসকে তিনি দমনের জন্য একাধিক স্টেপ নেয়। যেমন তিনি কংগ্রেসকে সমালোচনা করে বলেন যে এই যে এরা দেশের বিশাল জনগণের মধ্যে এত ক্ষুদ্র, এবং যে অণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখা যাবে না, মানে তিনি কংগ্রেসকে এতটাই ব্যঙ্গ করে যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এই সংগঠনকে খুঁজে পাওয়া যাবে না। সারা ভারতবর্ষে এত জনসংখ্যা, যার মধ্যে এদের খুঁজতে গেলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে, এইভাবে কিন্তু ব্যঙ্গ করা হয়। ঠিক আছে, এইবার আস্তে আস্তে শুরু হয়ে গেল কংগ্রেসকে হচ্ছে কিভাবে ডিফেম করা যায়। সরকার কিন্তু কংগ্রেসকে বারবার ডিফেম করতে শুরু করে। তো এরপরে শুরু হয়ে গেল, আমরা ফোর্থ সেশন, 4 নম্বর সেশন। তো ফোর্থ সেশনটা কোথায় হয়? ফোর্থ সেশন যেটা কিন্তু 1888 সালে হয়, 1888 হয়। কোথায় হয়? এটা কিন্তু হয়েছে এলাহাবাদে হয়। এলাহাবাদের সভাপতি কে ছিল? জর্জ ইউল কে ছিল? কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতির নাম হচ্ছে জর্জ ইউল, কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এবং এই সেশনে কতজন মেম্বার উপস্থিত ছিল? এই সেশনে কিন্তু 1248 জন সদস্য উপস্থিত ছিল। সবগুলো সদস্য নাম মনে রাখলো। ফার্স্ট 3টে সেশনে কতজন মেম্বার ছিল সেগুলো কিন্তু জানতে হবে, কারণ ডাব্লিউবিসিএস তোমরা যখন ডাব্লিউবিসিএস মেইলস দেবে, সুতরাং প্রথম সেশনে 72 জন সদস্য ছিল, এইটুকু জানলে কিন্তু হবে না। তৃতীয়টা, প্রথম 3টে অবশ্যই মনে রাখতে পারো। ঠিক আছে, প্রথম সেকেন্ডে 440, থার্ডে 607, থার্ডটা নাম মনে রাখলে হবে। ওকে, তাহলে কি বললাম, প্রথম সেশন যেখানে একজন ইংরেজ সভাপতিত্ব করে। কিন্তু এবার আস্তে আস্তে যেটা বললাম যে কংগ্রেসকে কিন্তু ডিফেম করার জন্য তাদের সম্পর্কে ব্রিটিশ সরকার একাধিক খারাপ কথা বলতে শুরু করে। যেমন তাদের সম্পর্কে বলা হয়, মানে কংগ্রেসের নেতাদের বলা হয় যে চাকরি না পেয়ে এবং উকিল, মানে ওকালতি, চাকরিও পায়নি তারা, এবং তারা ওকালতি করতে ব্যর্থ হয়ে তারা আন্দোলন করছেন, এবং তারা নিজের স্বার্থ ছাড়া আর কারো কিছু বোঝে না, বা তারা নিজের ছাড়া আর কারো প্রতিনিধি নন। দেখো ভালো করে বলছি আরেকবার, তো কংগ্রেসের সদস্যরা যেহেতু সারা ভারতের প্রতিনিধি, তাই তাদেরকে দমানোর জন্য ব্রিটিশরা কি বলতো, যে এরা কারো প্রতিনিধি নয়, এরা হচ্ছে শুধুমাত্র এরা শুধু নিজের ছাড়া কারোটা বোঝে না। ঠিক আছে, এরা চাকরি না পেয়ে ব্যর্থ হয়েছে, এরা ওকালতি করতে ব্যর্থ হয়ে তারা আন্দোলন নামছে। ওকে, এবং তাদেরকে দেশদ্রোহী সৃষ্টির কারখানা বলা হয়। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে যে নিচের কোন সংগঠনকে বলা হয় দেশদ্রোহী সৃষ্টির কারখানা? এই কংগ্রেসকে ব্রিটিশ সরকার বলতো দেশদ্রোহী সৃষ্টির কারখানা বলতো। ঠিক আছে, ওকে দেখো, এবার দেখো এই কংগ্রেসের এবার ব্রিটিশ সরকার জানিয়ে দেয় যে যদি কোনো ব্রিটিশ কংগ্রেস অধিবেশনে যোগদান করে, কংগ্রেস সেশনে যোগদান করে, তাকে জরিমানা করা হতো। ঠিক আছে, তাকে কিন্তু জরিমানা করা হতো। এইবার এই ব্রিটিশ সরকারের উপেক্ষা করে একজন ব্যক্তি কিন্তু যোগদান করেছিল। ঠিক আছে, এই একজন ব্যক্তি এই সেশনে, থার্ড সেশনে যোগদান করেছিল। যোগদান করাতে তার কিন্তু 20,000 টাকা তাকে জামিন দিতে হয়েছিল, মানে 20,000 টাকা তাকে জরিমানা করা হয়েছিল তাকে। ঠিক আছে, এই একজন ব্যক্তিকে। সুতরাং কংগ্রেসকে প্রথম দিকে একটা ভালোভাবে দেখলো, পরে কিন্তু আর তারা ভালোভাবে নিচ্ছিল না সংগঠনটা। তো নেক্সট আমরা দেখবো যে এরপরে 1889 1889 সালে কোথায় সেশন হয়? বোম্বাইতে হয়।
বোম্বাইতে। কে ছিল? উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন। এই যে উইলিয়াম ওয়েডারবার্ন, দেখো পরীক্ষা যদি আসে যে কংগ্রেসের দ্বিতীয় ইংরেজ সভাপতির নাম কি? কংগ্রেসের দ্বিতীয় ইংরেজ সভাপতির নাম হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, উইলিয়াম ওয়েডারবার্ন হচ্ছে কংগ্রেসের দ্বিতীয় সভাপতি বলতে পারো কংগ্রেসের। ঠিক আছে, দ্বিতীয় ইংরেজ সভাপতি। এবার দেখো নেক্সট ইম্পর্টেন্ট, দেখো এই যে উইলিয়াম ওয়েডারবার্ন কে ছিল আসলে? তিনি হচ্ছে আসলে অ্যালান অক্টোভিয়ান হিউম, এও হিউম যে ছিল, এও হিউমের বায়োগ্রাফার বা জীবনীকার কে ছিল? উইলিয়াম ওয়েডারবার্ন। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী কে রচনা করেন? রচনা করেন কে? সেটা হচ্ছে কিন্তু এই উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, উইলিয়াম ওয়েডারবার্ন কিন্তু এই অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী রচনা করেন। এইবার লাস্ট একটা পরীক্ষা একটা কোশ্চেন এসেছে যে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি কবে গঠিত হয়? ব্রিটিশ ইন্ডিয়া কমিটি এই সেশন, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি কংগ্রেসের কোন অধিবেশনে গঠিত হয়? ব্রিটিশ ইন্ডিয়া কমিটি, এটা কিন্তু কংগ্রেসের চতুর্থ অধিবেশনে গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়া কমিটি, মনে রাখবে। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি কিন্তু গঠিত হয়। এবার এই সেশনটা এতটা ইম্পর্টেন্ট কারণ এই সেশনে প্রথম কোন কংগ্রেস সেশন যেখানে 2 জন মহিলা যোগদান করে, কংগ্রেসের প্রথম সেশন যেখানে 2 জন মহিলা যোগদান করে। মহিলা পরীক্ষা আসতে পারে কংগ্রেসের কোন সেশনে প্রথম মহিলারা যোগদান করে? 1889 সালের বোম্বাই সেশনে। কি নাম ছিল মহিলা? তো একজন মহিলার নাম ছিল হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি ও স্বর্ণকুমারী দেবী। কাদম্বিনী গাঙ্গুলি ও স্বর্ণকুমারী দেবী। ওকে, এই দুইজন ছিল হচ্ছে কংগ্রেসের প্রথম মহিলা যারা কিন্তু কংগ্রেস সেশনে যোগদান করেছে। তবে এরপরে আরো একাধিক সেশন হয়। এরপরে একাধিক যেমন সেশন হয় হচ্ছে, আমরা সব সেশন ইম্পর্টেন্ট না, বাট যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই দেখবো। যেমন এরপরে হচ্ছে এরপর নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যদি বলি আমরা 90, মানে এরপর 90 96, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 1800, এক মিনিট, ও যেটা পরীক্ষা এসছে কোশ্চেন, পরীক্ষা এসছে যে 1892 সালের কংগ্রেস সেশনে, না পরীক্ষা কোশ্চেন এসছে যে উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি কংগ্রেসের তো প্রথম সভাপতি ছিল, তাই তো? প্রথম সভাপতি তো উমেশ চন্দ্র ব্যানার্জি দ্বিতীয়বার কোন অধিবেশনে কংগ্রেসের সভাপতি হয়? দ্বিতীয়বার কবে কংগ্রেস সভাপতি হয়? এই 1892 সালে এলাহাবাদ অধিবেশনে। ঠিক আছে, ভালো করে শোনো কিন্তু, এই বোম্বাই সেশনে কিন্তু সবাই বোম্বাই মানে প্রথম সেশনে যে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়, তিনি দ্বিতীয়বার কবে হয়? দ্বিতীয়বার হয় এলাহাবাদ অধিবেশনে। 1892 সালে এলাহাবাদ অধিবেশনে দ্বিতীয়বার হয়। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম কংগ্রেস সভাপতি কবে হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি হয় 1895 সালে। ওকে, 1895 সালে প্রথমবার সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের সভাপতি হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কত সালে? 1895 কোন অধিবেশনে? পুনা অধিবেশনে। পুনা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট চলে আসবে আমরা হচ্ছে 1896 সালে, 1896, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। কেন ইম্পর্টেন্ট? কারণ এই সেশনটা হয় কলকাতায়। তারপরে এই সেশনের সভাপতিত্ব কে করেন? রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি। ফার্স্ট পরীক্ষা এসছে যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? ভালো করে শুনবে, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? তোমরা সবাই তো জানো, হয়তো অ্যান্সার করবে বদরুদ্দিন তায়েবজি, বাট পরীক্ষায় যখন কোশ্চেন এসছে বদরুদ্দিন তায়েবজি অপশনে ছিল না, সুতরাং আমাদের দ্বিতীয়টা জানতে হবে। প্রথম মুসলিম সভাপতির নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, দ্বিতীয় মুসলিম সভাপতি যার নাম হচ্ছে রহিমতুল্লাহ সাহানি। ওকে, দ্বিতীয় মুসলিম সভাপতি। ঠিক আছে, আর যদি বলা প্রথম ইংরেজ সভাপতি কিনা, প্রথম ইংরেজ সভাপতির নাম হচ্ছে জর্জ ডিউল, দ্বিতীয় ইংরেজ সভাপতির নাম কি? তার নাম হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। ওকে, দুটো কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া এই সেশনটা কেন ইম্পর্টেন্ট? এই সেশনে হচ্ছে প্রথমবার
যেখানে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ওকে, প্রথম অধিবেশন যেখানে কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়। বন্দে মাতরম গানটি কে লিখেছে সবাই তোমরা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, এই গানটি কে গায় প্রথম? এই গানটি কিন্তু গায় রবীন্দ্রনাথ ঠাকুর। এই সেশনে কে গায়? রবীন্দ্রনাথ ঠাকুর। বহুবার এই কোশ্চেনটা এসছে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়? 1896 সালের কলকাতা সেশন। কে ছিল সভাপতি? রহিমউদ্দৌলা সাহানি। এগুলো এগুলো কিন্তু যা বলছে একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, পরীক্ষা থাকবেই কোশ্চেন এখান থেকে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এরপরে ইম্পর্টেন্ট সেশন হচ্ছে 1905 সালে। দেখো সমস্ত সেশন কিন্তু ইম্পর্টেন্ট না, বা সবকিছু পড়তে হবে না, যেটুকু বলছি নোটসে হয়তো থাকবে, কিন্তু সব পড়ার দরকার নেই। যেমন এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে 1905 সালে, যেখানে হচ্ছে সেশনটা হয় হচ্ছে বেনারস হয়, বেনারস। কে হয় সভাপতি? তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? গান্ধীজির গুরুর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এই সেশনটা কেন ইম্পর্টেন্ট? এই সেশনের সময় বঙ্গভঙ্গ কিন্তু ঘোষণা করা হয় এবং তা কার্যকর হয়। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে কংগ্রেসের কোন অধিবেশনের সময় বঙ্গভঙ্গ ঘোষণা হয় বা কার্যকর হয়? 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে বেনারস অধিবেশনে। ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আমরা চলে আসবো 1906 সাল। কেন ইম্পর্টেন্ট 1906 সাল? দেখো ভালো করে শুনবে কেন ইম্পর্টেন্ট। কারণ 1906 সালটা হচ্ছিল কলকাতায়, সভাপতিত্ব করা হচ্ছে দাদা ভাই নৌরোজি। সভাপতিত্ব করে দাদা ভাই নৌরোজি, দাদা ভাই নৌরোজি। কেন ইম্পর্টেন্ট? কংগ্রেসের প্রথম সেশনে যেখানে স্বরাজ প্রস্তাবটি তোলা হয়। পরীক্ষা কোশ্চেন অলরেডি চলে এসছে, কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ প্রস্তাব তোলা হয়? এটা কিন্তু এই 1906 সালে দাদাভাই 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজির সভাপতিত্বে স্বরাজ প্রস্তাবিত তোলা হয়। ওকে, আবার স্বরাজ মানে হচ্ছে সম্পূর্ণ একদম স্বায়ত্ত শাসন বা স্বরাজে প্রস্তাব কিন্তু তোলা হয় 1906 সালে এই সেশনে তোলা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, তোমরা একটু জানাবে, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তো, একটু জানাবে। কারো কোনো কোয়ারি আছে? ওকে ওকে, চলো। হ্যাঁ বলো, যে হাত তুলেছো বলো, কি কোয়ারি আছে? বান্টি বলো। ওকে, হ্যাঁ বলো, গোবিন্দ প্রামাণিক বলো, কি কোয়ারি আছে বলো। ও আগের লাইনটা একবার বলছি, যেটা বললাম 1906 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নৌরোজি। এবং যেখানে স্বরাজ প্রস্তাব তোলা হয়। ঠিক আছে, এবং যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে সেই সময় ব্রিটিশ সরকারের কাছে কিন্তু প্রথমবার স্বরাজ প্রস্তাবিত তোলা হয়। এবার এই স্বরাজের সঙ্গে কিন্তু কেউ আবার 1929-এর পূর্ণ স্বরাজকে এক করে দিও না, ওটা আলাদা। ওটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে জাস্ট স্বরাজ বা স্বায়ত্ত শাসন বা স্বরাজের প্রস্তাব কিন্তু 1906 সালে প্রথম তোলা হয় স্বরাজের প্রস্তাব। ওকে, নেক্সট সেশন 1907, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসছে। কেন ইম্পর্টেন্ট দেখো, 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। কংগ্রেসের কি কাজ ছিল? কংগ্রেসের কাজ হচ্ছে আবেদন নিবেদন করা। কংগ্রেস কি করছে? ব্রিটিশ সরকারের কাছে আবেদন করছে বা নিবেদন করছে, যেটাকে বলা হয় ভিক্ষাবৃত্তি বলা। এগুলো আমরা ডিটেলস পরে আসছি। কংগ্রেসের সেদিনকে বলা ভিক্ষাবৃত্তি। কংগ্রেস সরকারের কাছে ভিক্ষা চাইতো যে আমাদের কিছু কিছু সাহায্য করুন, এরকম ভিক্ষাবৃত্তি। এবার এই কংগ্রেসের ভিক্ষাবৃত্তি মানসিকতার জন্য যারা ছিল একটু রক্ত গরম মানসিকতা, যেমন বাল গঙ্গাধর তিলক, লাল লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, তো এরা বা এই সমস্ত নেতারা কংগ্রেসের এই কার্যকলাপকে তারা অপছন্দ করতে শুরু করে। তারা একাধিক মন্তব্য করে, সেগুলো আমরা একটু পরে আসছি, পরে সমস্ত একটু ডিটেলসে বলবো কি কি মন্তব্য করেছিল, আসছি। ওকে, তো এই যে এরা কি করে, কংগ্রেসের ভেতরে অনেকদিন তারা কংগ্রেস থেকে প্রতিবাদ করতে থাকে, অনেকদিন প্রতিবাদ করতে থাকে তারা, কিন্তু যে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। বাট তারা কি করছে, কংগ্রেস একই রকম কার্যকলাপ,
বছরে একবার তারা মিলছে, একবারে মানে বছরে 3 দিনের জন্য তারা এক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, কিছু সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করছে, ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব দিচ্ছে, একই রকম হচ্ছে। মানে প্রতি বছরের শেষে কি করছে, বছরের সমস্যাগুলো নিয়ে ব্রিটিশ সরকারের কাছে বলছে, ব্রিটিশ সরকার এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। ওকে, তো আসলে এই সরকারের এই আলোচনায় কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, এবং এই ক্ষিপ্ত হওয়ার পরে কংগ্রেসের মধ্যে কিন্তু ভাঙন দেখা দেয় 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে প্রথম কংগ্রেসের ভিতরে ভাঙন দেখা দেয়। কে ছিল সভাপতি? রাসবিহারী ঘোষ। ওকে, দেখো যদি আমি চাইতাম এগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু লিখতে পারতাম, জাস্ট আমি হাতে লিখে লিখে পড়াচ্ছি। আমি এইভাবে একটু পড়ালে আমার সুবিধা হয়। যদি আমি পুরো ফরম্যাটটা পিডিএফ রাখতাম, পিডিএফ দেখে দেখে দাগিয়ে দিতাম, সেটার থেকে আমার মনে হয় যদি আমি লিখে লিখে পড়াচ্ছি আশা করি তাহলে বুঝতে সুবিধা হয় আশা করি। ঠিক আছে, পিডিএফ তোমরা পেয়েই যাবে পিডিএফ। দেখো 1907 সালে সুরাট সেশনে কি হয়, রাসবিহারী ঘোষ ছিল সভাপতি। এবার ভাঙনটা কি কারণে হয় দেখো, মেনলি ভাঙনের জন্য কিন্তু অনেক কারণ ছিল। প্রথম কারণ বলতে পারি আমরা, বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল। বঙ্গভঙ্গ আন্দোলন ছিল একটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ, এবং এই সময় কংগ্রেসের কিছু লোক চেয়েছিল যে লালা লাজপত রায় কংগ্রেসের সভাপতি হোক এই সময়, আবার একদল চাইছিল রাসবিহারী ঘোষ হোক। এই নিয়ে কংগ্রেসের মধ্যে কিন্তু একটা লড়াই সৃষ্টি হয়, যার ফলে কিন্তু কংগ্রেস ভাঙন হয়ে যায়। এবং 1907 সালে কংগ্রেসের সুরাট সেশনে কিন্তু প্রথমবার ভাঙন হয়। কিন্তু এটা সবাই জানে, বাট ডাব্লিউবিসিএস মেইলসে বারবার একটা কোশ্চেন আসে, মানে 2-3 বার চলে এসছে অলরেডি মেইলসে। তোমরা মেইলসের কোশ্চেন দেখবে, কি কোশ্চেন এসছে যে কংগ্রেসের দ্বিতীয়বার ভাঙন কবে হয়, বা কংগ্রেসের দ্বিতীয়বার ভাঙন কি কারণের জন্য হয় বা কবে হয়। 1918 সালে কংগ্রেসের দ্বিতীয়বার ভাঙন হয়, কিসের জন্য? মন্টেগু চেমসফোর্ডের যে ব্যাপারটা রয়েছে, মন্টেগু ডিক্লিয়ারেশনের জন্য কংগ্রেসের 1918 সালে কিন্তু দ্বিতীয়বার ভাঙন হয় কংগ্রেসের। ঠিক আছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেইলসে 2-3 বার চলে এসেছে কোশ্চেনটা। তো হয়ে গেল, আমরা জানলাম 1907 কংগ্রেসের সুরাট ভাঙছে কংগ্রেস। নেক্সট হচ্ছে 1908 সালে। 1908 সালে কংগ্রেসের সেশন কোথায় হয়? মাদ্রাজ সেশনটা হয়। কে ছিল সভাপতি? রাসবিহারী ঘোষ। এই একই ব্যক্তি দুবার হয়। এবং এই সেশনটা কেন ইম্পর্টেন্ট? এই সেশনে কংগ্রেসের প্রথম সংবিধান রচিত হয়। ভালো করে শোনো, কংগ্রেসের প্রথম সংবিধান রচিত হয়। পরীক্ষা আসতেই পারে যে কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের প্রথম সংবিধান রচনা করা হয়। 1908 সালে মাদ্রাজ অধিবেশনে কংগ্রেসের প্রথম সংবিধান রচনা করা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট 1909 সালে কংগ্রেসের প্রথম সেশন, যেটা কিন্তু লাহোরে হয়। ঠিক আছে, কংগ্রেসের প্রথম সেশন যেটা কিন্তু লাহোরে হয়। সরি, প্রথম সেশন বলছি, কংগ্রেসের দ্বিতীয় সেশন যেটা লাহোরে হয়, যেটা হয় হচ্ছে কার নেতৃত্বে? মদন মোহন মালব্য নেতৃত্বে। দ্বিতীয় সেশন কংগ্রেসের যেটা লাহোরে হয়, মদন মোহন মালব্য কংগ্রেসের সভাপতি ছিল সেই সময়, কিন্তু কংগ্রেসের 1909 সালে হয়। এটা ইম্পর্টেন্ট। এবার কেন ইম্পর্টেন্ট, পরীক্ষা কিভাবে আসতে পারে কোশ্চেন বলে দিচ্ছি কেন ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে যখন 1909 সালে মন্টেগু চেমসফোর্ড রিফর্মটা আসে, সেই সময় কংগ্রেসের সেশনটা কোথায় হয়? কে ছিল সভাপতি? কোথায় হয়? এটা কিন্তু হয় হচ্ছে লাহোরে হয়। সভাপতি ছিল হচ্ছে মদন মোহন মালব্য। এভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে 1911 সাল দেখবো। এরপরে দেখবো হচ্ছে আমরা 1911 সাল। 1911 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1911 কারণ 1911 সেশনটা প্রথমত হয় হচ্ছে কলকাতায়। কেন ইম্পর্টেন্ট? কারণ এই সেশনে জনগণ মন গানটি কিন্তু গাওয়া হয়। জনগণ মন যে গানটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যা রচয়িতা, সেই গানটি কিন্তু গাওয়া হয় 1911 সালের কলকাতা সেশনে। সভাপতি কে ছিল? বিশেন নারায়ণ ধর। বহুবার পরীক্ষায় এসেছে কিন্তু, বিশেন নারায়ণ ধর। তাহলে কি বললাম, 1911 সেশনটা কেন ইম্পর্টেন্ট? জনগণ মন গাওয়া হয়,
সভাপতি কে বিশেষ নারায়ণ ধর, কোথায় হয়? কলকাতায় হয়। ওকে, এছাড়া এই সেশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই সেশনের সময় বা এই সময় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। কি বললাম? বঙ্গভঙ্গ কিন্তু রদ হয়। এটা কিন্তু 1905 সালে কিন্তু হয়েছে, সেই বঙ্গভঙ্গ বাতিল হয় এবং কলকাতার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়, কিন্তু এই সালেই কিন্তু ট্রান্সফার করা হয় কলকাতা থেকে দিল্লিতে। ঠিক আছে, 1911 সালে। নেক্সট হচ্ছে আমরা ইম্পর্টেন্ট সেশন হচ্ছে 1916। দেখো সবকিছু সব পড়তে হবে না, 1916 হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট 1916 সালে কি হয়? 1916 সাল কোথায় হয়? এটা আগে বললাম, এটা হচ্ছে লখনৌতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কে ছিল সভাপতি? অম্বিকা চরণ মজুমদার। অম্বিকা চরণ মজুমদার কেন ইম্পর্টেন্ট? কারণ কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীর মিল হয়। এই যে নরমপন্থী এবং চরমপন্থী যে ভাঙন হয়েছিল, নরমপন্থী ও চরমপন্থীর যে ভাঙন হয়েছিল 1907 সালে সুরাট সেশনে, তাদের মিল হয় আবার কোন সেশনে? 1916 সালের লখনৌ অধিবেশনে কংগ্রেসের আবার মিল হয়েছিল। ওকে, এছাড়া এই সেশনে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, মনে রাখবে, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লখনৌ চুক্তি হয়। তো আমরা যখন এই ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলনগুলো পড়বো, তখন কিন্তু লখনৌ চুক্তির সম্বন্ধে কিন্তু ডিটেলসে পড়বো। ঠিক আছে, তারপরে দেখো এই যে বঙ্গভঙ্গ, এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা চ্যাপ্টারে প্রচুর ডিটেলসে কিন্তু পড়বো। জাস্ট এমনি ওভারঅল তোমরা শুনে যাচ্ছ যা যা হচ্ছে এখানে। ঠিক আছে, যা যা শুনছো, এই সুরাট অধিবেশন, এগুলো সম্বন্ধে কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু আর ডিটেলসে পড়বো। জাস্ট আজকে সেশনটা বলছি আমি। ওকে, এরপর চলে আসবো হচ্ছে 1920 সাল। নেক্সট হচ্ছে 1920 সালের সেশন। 1920 সালে কি হয়? 1920 সালে একটা স্পেশাল অধিবেশন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশন হয়। এটা কোথায় হয়? এটা কিন্তু হয়েছিল কলকাতা হয়। পরীক্ষায় আসতে পারে। কংগ্রেসের প্রথম বিশেষ সেশনটা, স্পেশাল অধিবেশন কোথায়? কলকাতায় হয়। কে ছিল সভাপতি? লালা লাজপত রয় ছিল সভাপতি। কেন ইম্পর্টেন্ট? কারণ অসহযোগ আন্দোলনের প্রস্তাবটা গৃহীত হয়। দেখো, গান্ধীজির যে অসহযোগ পরীক্ষা কিন্তু চলে এসছে অলরেডি, যে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটা কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? এই 1920 সালের কলকাতা অধিবেশনে লালা লাজপত রায়ের সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটা গৃহীত হয়। ওকে, নেক্সট হচ্ছে এরপরে দেখো 1920 সালে কিন্তু দুটো সেশন হয়। এটা কিন্তু স্পেশাল সেশন, বা এটা কিন্তু রেগুলার সেশন না। এরপর 1920 সালে আর একটা সেশন হয়, সেটা হয় হচ্ছে নাগপুরে হয়। সেটা হয় নাগপুরে। কে ছিল সভাপতি? সি রাঘবাচারিয়া। লিখে দিচ্ছি নামটা, সি বিজয় রাঘবচারিয়া। বিজয় রাঘবচারিয়া নেতৃত্বে হয়। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষা আসতেই পারে, কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাবগুলো পুনরায় অনুমোদিত হয়। কি বললাম? পুনরায় অনুমোদিত হয় কবে? পুনরায় অনুমোদিত হয় হচ্ছে এই অধিবেশন, নাগপুর। প্রথম গৃহীত হয় কবে? প্রথম গৃহীত হয় 1920 সালের কলকাতা অধিবেশনে। পুনরায় অনুমোদিত হয় 1920 সালের নাগপুর সেশনে। ওকে, নেক্সট হচ্ছে 1921 সাল। কেন ইম্পর্টেন্ট 1921 সাল? দেখো 1921 সালটা কেন ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে এসছে। কংগ্রেসের কোন সভাপতি, যিনি জেলে থাকা অবস্থায় কংগ্রেসের সভাপতি ছিলেন? কি বললাম? জেলে থাকা অবস্থায় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তার নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেখো, যখন 1920 সালে অসহযোগ আন্দোলন হয়, সেই সময় কংগ্রেসের একাধিক নেতাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ছিল চিত্তরঞ্জন দাস। তো চিত্তরঞ্জন দাস হচ্ছে প্রথম কংগ্রেসের সভাপতি, যিনি জেলে থাকা অবস্থায় সভাপতিত্ব করেন। এবার এই সেশনটা কোথায় হয়? এটা কিন্তু আহমেদাবাদে হয়।
এই সেশনটা হয় হচ্ছে আহমেদাবাদে হয়। কে ছিল সভাপতি? তার নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কংগ্রেসের সভাপতি হয়। এবার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কংগ্রেসের যখন সভাপতি চিত্তরঞ্জন দাস জেলে ছিলেন সেই সময় কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কে ছিল? কংগ্রেসের প্রথমবার একজন কার্যনির্বাহী সভাপতি হয়, তার নাম কি? তার নাম হচ্ছে হাকিম আজমল খান। ভালো করে শুনবে, আরেকবার রিপিট করছি। পরীক্ষা আসতে পারে কংগ্রেসের কোন সভাপতি জেলে ছিলেন, মানে সভাপতি থাকাকালীন অবস্থায় জেলে ছিলেন, তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। যখন জেলে ছিলেন তখন কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? তার নাম হচ্ছে হাকিম আজমল খান। হাকিম আজমল খান। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে 1923 সাল। কেন ইম্পর্টেন্ট? কারণ কংগ্রেসের প্রথম একজন সভাপতি হয় যার নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি কংগ্রেসের প্রথম সব থেকে কম বয়স্ক সভাপতি। ঠিক আছে, পরীক্ষা চলে এসেছে লাস্ট ডাব্লিউবিসিএস 23 সালে না 23 সালে এসেছে পরীক্ষায়, যে কংগ্রেসের সব থেকে কম বয়স্ক সভাপতির নাম কি? তার নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, 1923 ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে 1924 হচ্ছে কংগ্রেসের এমন একটা সেশন এখানে মহাত্মা গান্ধীজি কিন্তু কংগ্রেসের একবারই সভাপতি হয়। ঠিক আছে, গান্ধীজি কংগ্রেসের একবারই সভাপতি হয়। এটা কিন্তু 1924 সালে অধিবেশন হয়। কোন অধিবেশন? এটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। 1924 সালের বেলগাঁও অধিবেশনে কিন্তু তিনি একবারই সভাপতি হয়। নেক্সট হচ্ছে 1925 সাল। 1925 সাল কেন ইম্পর্টেন্ট? 1925 সাল হচ্ছে কংগ্রেসের 1925 সালটা আমাদের জানতে হবে। আর একটা জানতে হবে 1917 সাল। আমি পরের পেজে যাচ্ছি। দেখো 1917 এবং 1925 এই দুটো আমরা ভালো করে জানবো, ভালো করে শুনবো। 1917টা কেন ইম্পর্টেন্ট? 1917টা কোথায় হয়? এটা কিন্তু কলকাতায় হয়। আর 1925 হয় হচ্ছে কানপুরে হয়। কেন ইম্পর্টেন্ট এই দুটো? কারণ 1917 সালের কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? বহুবার পরীক্ষায় এসেছে, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? তার নাম হচ্ছে অ্যানি বেসান্ত। কোন সেশন হয়? 1917 সালে কলকাতা সেশন। তারপরে পরীক্ষা আসতে পারে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? তার নাম হচ্ছে সরোজিনী নাইডু, যিনি হচ্ছে 1925 সালের কানপুর সেশনের প্রথম মহিলা সভাপতি। 1925 সালে কানপুর সেশন। প্রথম ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু কানপুর সেশন, আর প্রথম মহিলা বললে হচ্ছে কলকাতা সেশন 1917 সাল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কংগ্রেস 1928 সাল। কেন ইম্পর্টেন্ট? 1928 সালের কলকাতা সেশন কে ছিল সভাপতি? মতিলাল নেহেরু। ঠিক আছে, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু কে? জওহরলাল নেহেরুর পিতার নাম হচ্ছে মতিলাল নেহেরু। এই সেশনটা কেন ইম্পর্টেন্ট? অখিল ভারত যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয়। পরীক্ষা কিন্তু চলে এসছে। অখিল ভারত যুব কংগ্রেস যখন কংগ্রেসের কোন অধিবেশনে প্রতিষ্ঠা হয়? অখিল ভারতীয় যুব কংগ্রেস। অখিল ভারতীয় যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা কিন্তু 1928 সালের কলকাতা অধিবেশনে মতিলাল নেহেরু সভাপতিত্বে গঠিত হয় অখিল ভারত যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট হচ্ছে 1929 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় হয়? এটা হচ্ছে লাহোরে হয়। লাহোর। কে ছিল সভাপতি? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিল সভাপতি। এই সেশনটা কেন ইম্পর্টেন্ট? এই কংগ্রেসের এই সেশনে যেখানে কংগ্রেস প্রথমবার পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের প্রস্তাব তোলা হয়। বহুবার পরীক্ষা চলে এসেছে, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব তোলা হয়? হচ্ছে এই লাহোর অধিবেশন, রাভি নদীর তীরে। এবার যদি পরীক্ষা আসে কংগ্রেসের প্রথম কোন সেশনে স্বরাজের প্রস্তাব তোলা হয়, তাহলে কি হবে? স্বরাজ বললে, শুধু স্বরাজ বলে কি হবে অ্যান্সার? শুধু স্বরাজ বলে কিন্তু অ্যান্সার হয়ে হচ্ছে যেটা একটু আগে বলেছিলাম প্রথমবার, যেটা হচ্ছে 1900 কি বলে ওটাকে 1906 সালে দাদাভাই নওরোজি সভাপতি কলকাতায় হয়েছে 1906 সালে। এখানে স্বরাজের প্রস্তাব তোলা হয়, বাট পূর্ণ স্বরাজ যখন বলবে সেটা হবে 1929 সাল লাহোর অধিবেশন, জওহরলাল নেহরু সভাপতি ছিল। ওকে, এরপরে ইম্পর্টেন্ট 1931 সাল। 1931 সাল কেন ইম্পর্টেন্ট? 1931 সাল আগে বলছি কোথায় হয়। এটা হয় হচ্ছে করাচি। এটা হয় হচ্ছে করাচি। কে ছিল সভাপতি? সর্দার বল্লভভাই প্যাটেল। কেন ইম্পর্টেন্ট? কারণ
কংগ্রেস পরীক্ষায় এসছে যে কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়, ভেরি ইম্পর্টেন্ট। কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়, সেটা হচ্ছে এই কংগ্রেসের এই করাচি অধিবেশনে, যেখানে মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়, কংগ্রেসের করাচি অধিবেশন, মনে রাখবে, ঠিক আছে? ওকে, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে 1934 সাল, 1934। কেন ইম্পর্টেন্ট? 1934 সালের কোথায় হয় এটা? হয় হচ্ছে, এটা কিন্তু হয় হচ্ছে মুম্বাইতে হয়। সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। কেন ইম্পর্টেন্ট? কংগ্রেস সোশ্যালিস্ট দল গঠিত হয়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কংগ্রেস সোশ্যালিস্ট দল গঠিত হয় কোন সেশন? 1934 সেশন। ওকে, এরপরে চলে আসবে 1937। এখানে লিখলাম 1937। 1937 সেশনটা কেন ইম্পর্টেন্ট? এখানে হচ্ছে জওহরলাল নেহরু হয় সভাপতি, আবার হয় জওহরলাল নেহরু। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষায় আসছে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার গ্রামে হয়? কংগ্রেসের প্রথম কোন সেশন গ্রামে হয়? 1937 সালে জওহরলাল নেহরু সভাপতিত্বে কংগ্রেসের প্রথম অধিবেশন এখানে গ্রামে হয়, এবং এই সেশনেই প্রথমবার কংগ্রেসের কৃষি নীতি গ্রহণ করা হয়। কি বললাম? কি নীতি? কৃষি নীতি বা এগ্রিকালচারাল পলিসি কংগ্রেসের কোন সেশনে গ্রহণ করা? 1937 সালে সেশনে গ্রহণ করা হয়। ওকে, এরপরে চলে আসবে 1938 সাল। 1938 সাল, 1938 সালের সেশন, 1938 সালের সেশন যেটা কোথায় হয়? এটা কিন্তু হয় হচ্ছে হরিপুরা সেশন। হরিপুরাটা কোথায় আছে? এটা কিন্তু গুজরাটের, গুজরাটের হরিপুরা সেশন, যেখানে কিন্তু সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রথমবার সভাপতি হয় এই হরিপুরা সেশন। এবং এই সুভাষচন্দ্র বসু কংগ্রেসের অধিবেশন সভাপতি থাকাকালীন জাতীয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়, ঠিক আছে? ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয় সুভাষচন্দ্র যখন কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। পরীক্ষা কিন্তু আসে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি যখন তৈরি হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিল? সুভাষচন্দ্র বসু। ন্যাশনাল প্ল্যানিং কমিটির সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। কেউ কিন্তু ভুল করো না কিন্তু, ঠিক আছে? এরপরে আরো এরপরে 1939 সাল, 1939 সালে কংগ্রেসের প্রথমবার কোন একজন নির্বাচিত সভাপতি হয়, তার নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু। 1939 সালে প্রথমবার কংগ্রেসের নির্বাচিত সভাপতি হয়। কাকে পরাজিত করে? তিনি হচ্ছে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামরামাইয়াকে পরাজিত করে কংগ্রেসের প্রথম সভাপতি হয়। তো এই সম্পর্কিত কিন্তু যখন আমরা সুভাষচন্দ্র বসু সম্পর্কে পড়বো, আরো ডিটেলসে কিন্তু বলবো, ঠিক আছে? এরপরে ইম্পর্টেন্ট 1940 সাল। কেন ইম্পর্টেন্ট? কারণ প্রথমবার কংগ্রেসের সেশন যেটা হয় হচ্ছে, সভাপতি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ছিল সভাপতি। কোথায় হয়? এটা হচ্ছে বিহারের রামগড়ে হয়, বিহারের রামগড়ে হয় সেশনটা। কেন ইম্পর্টেন্ট? কংগ্রেসের প্রথম ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা হয়, ঠিক আছে? পরীক্ষা যদি আসে যে কংগ্রেসের প্রথম এগ্রিকালচার পলিসি গ্রহণ করা কোন সেশন? 1937 সালের, 1937 সালের জওহরলাল নেহরুর সভাপতিত্বে ফৈজপুর সেশনের প্রথম এগ্রিকালচার পলিসি গ্রহণ করা হয়। যদি আসে কংগ্রেসের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা হয় কোন সেশন? 1940 সালের বিহারের রামগড় সেশন। কে ছিল সভাপতি? মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, দেখো এরপরে 1941 সাল থেকে 45 সাল পর্যন্ত কিন্তু টানা কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এবার পরীক্ষায় কোশ্চেন এসছে যে কংগ্রেসের সব থেকে বেশি সময়ের জন্য সভাপতি কে ছিল? বেশি সময়ের জন্য সভাপতি হচ্ছে কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, নেক্সট হচ্ছে 1946 সাল। 1946 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে, এই সময় কিন্তু কংগ্রেসের 1946 সালে বা 1947 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে, এই সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? এই সময় কিন্তু কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে জেবি কৃপালিনী। ওকে, পরীক্ষা কিন্তু চলে এসছে যে জেবি কৃপালিনী, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিল? জেবি কৃপালিনী। আবার ঘুরিয়ে প্রশ্ন আসে, ক্যাবিনেট মিশন যখন ভারতবর্ষে আসে 1946-এ, তখন কংগ্রেস সভাপতি কে ছিল? জেবি কৃপালিনী। ওকে, মনে রাখবে। তো এ অবধি আমরা কংগ্রেসের সেশন গুলো একদম ইন ডিটেলস আলোচনা করলাম। এছাড়া এই বিষয়গুলো যখন আমরা অন্যান্য চ্যাপ্টার গুলো পড়বো তখন আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো। তো একটু জানাও যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা জানাও। এনি কোয়ারি অ্যাবাউট দিস টপিক বলো, বলো কার কোনো কোয়ারি থাকলে বলো। আশা করছি কারো কোনো কোয়ারি নেই। চলো নেক্সট আমরা দেখবো জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু উল্লেখযোগ্য উক্তি।
উল্লেখযোগ্য উক্তি মানে কি দেখো, কিছু ব্যক্তিরা আছে যারা জাতীয় কংগ্রেসকে সমালোচনা করে। যেমন সমস্ত নোটস থাকবে, আমি জাস্ট একটু মুখে মুখে বলে দিচ্ছি। যেমন হচ্ছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে, যার নাম বলবো হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। ওকে, নাম হচ্ছে অশ্বিনী কুমার দত্ত, সংক্ষেপে লিখে দিলাম এ কে দত্ত, অশ্বিনী কুমার দত্ত। যিনি জাতীয় কংগ্রেসকে বলেছে, জাতীয় কংগ্রেসের সেশনকে বলেছে 3 দিনের তামাশা। ভালো করে শুনবে কিন্তু, জাতীয় কংগ্রেসের সেশনকে 3 দিনের তামাশা কে বলেছে? অশ্বিনী কুমার দত্ত। কেন বলে দেখো, প্রতি বছরের ডিসেম্বর মাসে তারা 3 দিনের জন্য মিলিত হয় এবং মিলিত হয়ে তারা কিছু প্রস্তাব ব্রিটিশ সরকারকে দেয়, তাই এটাকে বলেছে 3 দিনের তামাশা। পরীক্ষায় আসে যে কে কংগ্রেসের প্রতিনিধিদের বলেছে যে আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি, আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি কে বলেছে? ডাফরিন, ডাফরিন বলেছে। ওকে, আবার আরেকজন ব্যক্তি তিলক, বাল গঙ্গাধর তিলক। এই তিলক আবার কংগ্রেসের নরমপন্থীদের কার্যকলাপকে বলেছে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, বলেছে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। আবার একজন আরেকজন যেমন হচ্ছে ওই কি নাম, যার নাম হচ্ছে ওই নামটা হচ্ছে সুমিত সরকার। সুমিত সরকার একজন বিখ্যাত ঐতিহাসিক, সুমিত সরকার। এই সুমিত সরকার আবার বলেছে কংগ্রেসের যারা হচ্ছে রাজনীতিবিদ ছিল তাদেরকে বলেছে পার্ট টাইম পলিটিশিয়ান। ঠিক আছে, সমস্ত কিছু নোটস থাকবে কিন্তু। কে বলেছে পার্ট টাইম পলিটিশিয়ান? সুমিত সরকার কংগ্রেসের নেতাদের বলেছে পার্ট টাইম পলিটিশিয়ান। আবার পরীক্ষা আসতে পারে কে কংগ্রেসের অধিবেশনকে বলেছে বিয়ে বাড়ির আয়োজন? জুডিথ ব্রাউন, ভালো করে মনে রাখবে, জুডিথ ব্রাউন কংগ্রেসের অধিবেশনকে বলেছে বিয়ে বাড়ির আয়োজন। দেখো বিয়ে বাড়িতে যেমন দুদিনের জন্য হয়, সেরকম কংগ্রেসের অধিবেশনকে জুডিথ ব্রাউন বলেছে বিয়ে বাড়ির আয়োজন। ওকে, আবার কংগ্রেসের নেতাদের কে বলেছে সোডা জলের উচ্ছ্বাস, বা কে বলেছে সোডা জলের উচ্ছ্বাস? দেখো দেখো, সোডা জল যেমন বুদবুদ করে, তাই যারা নরমপন্থী ছিল তাদেরকে বলেছে সোডা জলের উচ্ছ্বাস। বিপিন চন্দ্র পাল তাদেরকে ব্যঙ্গ করে বলেছে সোডা জলের উচ্ছ্বাস। দেখো এই সুমিত সরকার কংগ্রেসকে আরো মন্তব্য করে। সুমিত সরকার বলেন কংগ্রেস কোনো দল না, কংগ্রেস কোনো দল না, এটা হচ্ছে 3 দিনের একটা মেলা, এটা 3 দিনের মেলা। এরকম বিভিন্ন ব্যক্তিরা আরো অনেক একাধিক উক্তি করেছেন, যেগুলো তোমরা নোটসে আরো ডিটেলস তোমরা পাবে। দেখো এবার হচ্ছে আমরা দেখো জাতীয় কংগ্রেসের কিছু উল্লেখযোগ্য ব্যক্তি যেগুলো পরীক্ষায় দেয়। যেমন পরীক্ষায় আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে পরীক্ষায় দেবার প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তায়েব, যেটা আমরা আগে বলেছি, আরেকবার রিভিশন করাচ্ছি আমি। প্রথম মুসলিম সভাপতির নাম কি? বদরুদ্দিন তায়েবজি। পরীক্ষা আসতে পারে প্রথম ইংরেজ সভাপতির নাম কি? জর্জ বিউল। পরীক্ষা আসতে পারে কংগ্রেসের সব থেকে কম বয়স্ক সভাপতির নাম কি? মৌলানা আবুল কালাম আজাদ। কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতির নাম কি? সুভাষ চন্দ্র বসু। ওকে, কংগ্রেসের সব থেকে বেশি বার সভাপতি কি হয়? দেখো জওহরলাল নেহরু এবং দাদাভাই নৌরোজি দুজনে কিন্তু 3 বার করে হয়, বাট পরীক্ষায় যখন আসবে আমরা দাদাভাই নৌরোজি করবো, কারণ দাদাভাই নৌরোজিকে অ্যান্সারটা পরীক্ষার সময় বেশি দেয়। ঠিক আছে, ওকে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ট। প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম হচ্ছে সরোজিনী নাইডু। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। নেক্সট আমরা দেখবো হচ্ছে জাতীয় কংগ্রেসের কয়েকজন উল্লেখযোগ্য নেতা, যেমন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, মদনমোহন মালব্য। এরা কেন ইম্পর্টেন্ট? পরীক্ষা তোমাকে দিয়ে দেবে নিচের কোন নেতাটি চরমপন্থী নেতা, নরমপন্থী নেতা নয়? এরা হচ্ছে প্রত্যেকে ছিল নরমপন্থী নেতা। ঠিক আছে, মানে কংগ্রেসের 1805 থেকে 1885 থেকে 1905 পর্যন্ত তাদের কার্যকলাপ ছিল। ওকে, তাদেরকে বলা নরমপন্থী নেতা। আশা করি আজকে চ্যাপ্টার নিয়ে কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাতে পারো, যদি কারো কোনো কোয়ারি থাকে বলো। তারপরে কিন্তু আমরা আজকে কিছু এমসিকিউ আলোচনা করবো, তারপরে কিন্তু আজকে ক্লাসটা শেষ করবো আমরা। বলো, কারো কোনো কোয়ারি থাকলে বলো, কোনো চ্যাপ্টার নিয়ে কোনো কোয়ারি বা এনি কোয়ারি অবশ্যই বলো। ওকে, চলো আমরা এবার কিছু এমসিকিউ আলোচনা করি।
দেখো প্রথম কোশ্চেন দেখে নাও, ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, 1924 সালে হচ্ছে মহাত্মা গান্ধী প্রথমবার কংগ্রেসের সভাপতি হয়, এবং এটি ছিল হচ্ছে কংগ্রেসের বেলগাঁও অধিবেশন। মহাত্মা গান্ধী একবারই কংগ্রেস সভাপতি হয়, প্রথম এবং শেষ, ওটা একবারই হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি এমসিকিউ দেখবো, দেখো প্রথম কোশ্চেন কি আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া এট দ্য টাইম অফ ফার্স্ট সেশন অফ কংগ্রেস? কংগ্রেসের যে প্রথম সেশনের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিল? বলো, তোমরা অ্যান্সার করো কি হবে। অবশ্যই লর্ড ডাফরিন হবে। কংগ্রেসের প্রথম সেশনটা কবে হয়? 1885 সালে হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল সভাপতি। এই লর্ড ডাফরিন কিন্তু কংগ্রেসকে একাধিক ব্যঙ্গাত্মক গুলো উক্তি করেছে। কংগ্রেসকে বলেছে হচ্ছে কি, কংগ্রেসকে বলা হচ্ছে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলেছে কংগ্রেসকে। এছাড়া তিনি তিনি কংগ্রেসকে কিন্তু বিভিন্ন ব্যঙ্গাত্মক ভাষা বলেছেন, যেমন যেমন এদের দেশদ্রোহ সৃষ্টির কারখানা, বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক উক্তি করেছে কংগ্রেসের। বাঙালির সংগঠন, এরকম বিভিন্ন ভাবে কথা বলে। দেখো লর্ড কার্জনটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ লর্ড কার্জন কিন্তু ডাফরিনের পরবর্তীকালে যখন লর্ড কার্জন আসে, লর্ড কার্জনও কংগ্রেসকে দমনের অনেক চেষ্টা করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কি হবে অ্যান্সার? বলো, কোনটা হবে? হয়ে গেল, ভুল হয়ে গেল। প্রসেনজিৎ, প্রসেনজিৎ ভুল হয়ে গেল, বলো। ওকে, ওকে। যারা প্রথম থেকে ক্লাসটা দেখেছে আশা করি তারা অ্যান্সারটা অবশ্যই পারবে। প্রত্যেকে ঠিক অ্যান্সার করছে, প্রসেনজিৎ, আশিস, কৃষ্ণা, রবিনা, ওকে, রবিনা খাতুন, ওকে, অ্যান্সার সঠিক একদম। অপশন এ হবে সঠিক অ্যান্সার, জর্জ ইউল। দেখো জর্জ ইউল হচ্ছে কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। জর্জ ইউল তিনি হচ্ছে 1888 সালে কংগ্রেসের এলাহাবাদ অধিবেশন, এলাহাবাদ সেশনের সময় কিন্তু কংগ্রেসের সভাপতি হয় জর্জ ইউল। ওকে, কংগ্রেসের দ্বিতীয় ইংরেজ সভাপতির নাম কি? উইলিয়াম ওয়েডারবার্ন কংগ্রেসের দ্বিতীয় ইংরেজ সভাপতি। ওকে, দ্বিতীয় ইংরেজ সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন। ওকে, এবার ওয়েডারবার্ন কে ছিল? আগেও বলেছি যে অ্যালান অক্টোভিয়ান হিউম, এও হিউম, যাকে বলা হয় কংগ্রেসের পিতা বলা হতো, পিতা। তো তিনি তার বায়োগ্রাফি জীবনী রচনা করা হয়েছে উইলিয়াম ওয়েডারবার্ন। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার কোশ্চেন, বলো, ইন হুইচ সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ন্যাশনাল সং বন্দে মাতারাম ওয়াজ সাং ফর ফার্স্ট টাইম? কোন অধিবেশনে বন্দে মাতরমটি গাওয়া হয়? বলো, কংগ্রেসের কোন সেশনে বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়? কি হবে অ্যান্সার? ওকে, ওকে, যারা ডি বলছো প্রত্যেকের অ্যান্সার সঠিক, যারা ডি বলছো প্রত্যেকের সঠিক অ্যান্সার। কলকাতা সেশন 1896 সালে কলকাতা সেশনে কিন্তু প্রথমবার গাওয়া হয় এই বন্দে মাতরম। কে গেয়েছে? বঙ্কিম চট্টোপাধ্যায়। কে ছিল সভাপতি? ইম্পর্টেন্ট, রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি কিন্তু কংগ্রেসের প্রথম আহ, ছিল। ওকে, এবার আমরা যদি অপশন গুলো দেখি, অপশন এতে যেমন অপশন এতে বলা আছে 1887 সাল বা 1847 সাল। এই সময় কে ছিল কংগ্রেস সভাপতি? তার নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। কোথায় হয় এটা? এটা কিন্তু মাদ্রাজে হয়। কে ছিল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? যার নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, যিনি কিন্তু 1887 সালে। 1888 সালে কে হয়? জর্জ ইউল, কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। 1907 সাল সুরাট অধিবেশন, কে ছিল সভাপতি? রাসবিহারী ঘোষ। এবং এই সেশনেই কংগ্রেস দুটি ভাগে ভেঙে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন, ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল অ্যানথেম জনগণ মন ওয়াজ সাং? বলো, কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গাওয়া হয়? কোন অধিবেশনে প্রথমবার জনগণ মন গাওয়া হয়? কোনটা হবে? বলো, সবাই অ্যান্সার করো, কোনটা হবে? একটু বুঝে অ্যান্সার করো, জাস্ট যারা সি বলছো বা যারা বি বলছো অ্যান্সার বুঝে করো।
প্রথম থেকে ক্লাসগুলো দেখলে যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা একদম লিখে লিখে পড়িয়েছি তোমাদের, ঠিক আছে? ওকে, অ্যান্সার কিন্তু যারা সি বলছে হবে না, পণ্ডিত বিশেন নারায়ণ ধর, পণ্ডিত বিশেন নারায়ণ ধর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কলকাতা অধিবেশন, ওকে, কলকাতা সেশনে, কলকাতা সেশন 1911 সালের কলকাতা সেশনে বিশেন নারায়ণ ধরের সভাপতিত্বে হয় এই ন্যাশনাল অ্যানথেম জনগণ মনটি গাওয়া হয় প্রথমবার। ওকে, অপশন এ আছে বদরুদ্দিন তায়েবজি। কে ছিল? একটু আগেই বললাম, বদরুদ্দিন তায়েবজি হচ্ছে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, যিনি 1887 সালে হয় প্রথমবার মুসলিম সভাপতি। রাহিমতোলা সাহানি কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি। রাসবিহারী ঘোষের সময় কংগ্রেস দুটি ভাগে ভেঙে যায়। ওকে, নেক্সট এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, হু among the following elected 3 times president of Indian National Congress? বলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3 বারের জন্য কে হয় হচ্ছে প্রেসিডেন্ট? বলো কে হয়? ওকে ওকে, যারা ডি বলছো প্রত্যেকের অ্যান্সারই সঠিক, যারা ডি অ্যান্সার করছো। দেখো, দাদাভাই নওরোজি, তিনি কিন্তু দাদাভাই নওরোজি কিন্তু তিনবার কংগ্রেসের সভাপতি হয়, ঠিক আছে? দাদাভাই নওরোজি, ওকে, 3বার কোন কোন বার যদি বলি আমি, প্রথম হয় হচ্ছে 1887 সালে, 1887, 1887, সরি 87 কেন বলছি, 86, 1886 কোন সেশন? কলকাতা সেশন হয়, কলকাতা সেশন। দ্বিতীয়বার কবে হয়? তিনি দ্বিতীয়বার হয়েছে 1893 সালে, 1893, 93 সালে হয়। কোথায় হয়? লাহোরে হয়, লাহোর দ্বিতীয়বার হয় তিনি। এছাড়া হচ্ছে তিনি তৃতীয়বার হয় হচ্ছে 1906 সালে, 1906 সালে কলকাতা সেশনে, কলকাতা সেশনে তিনি তৃতীয়বার, মানে 3বার কংগ্রেসের সভাপতি হয়। এবং এই দাদাভাই নওরোজিকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাকে বলা হয় আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। ওকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া বলা হয়, মনে রাখবে। তার লেখা গ্রন্থের নাম কি? প্রভার্টি এন্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, একটা বিখ্যাত গ্রন্থ। তিনি প্রথম ব্যক্তি ভারতের জাতীয় আয় পরিমাপ করেন। ওকে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসে কিন্তু একটাই আজকে ক্লাসে কোশ্চেন ছিল। আশা করি তোমরা ক্লাসে বুঝতে পেরেছো। যদি কোনো ক্লাসে কোনো কোয়ারি থাকে অবশ্যই একটু জানাও। শেষে এটাই বলবো, যদি তোমরা ব্যাচে জয়েন করো, কিন্তু প্রথম থেকে একদম ইন ডেপথে ক্লাস হবে, একদম কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা বাংলা ভাষায়, বাংলায় নোটস পাবে তোমরা, এবং সঙ্গে ইংরেজিও নোটস পাবে, ঠিক আছে? ওকে, চলো, তো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট। ওকে ওকে, থ্যাংক ইউ হিমাদ্রিনাথ বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ। গুড নাইট প্রত্যেকে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার একবার আপনার স্ক্রিনটা বন্ধ করবো? আপনার স্ক্রিনটা বন্ধ করলাম। আমি একটু এটা ওপেন করে দিচ্ছি, একটু যদি ফিডব্যাক শেয়ার করো, দেন আমরা এতে চলে যাব। একটু যদি প্লিজ ফিডব্যাক শেয়ার করো। 2 মিনিট সময় নেবো। তার আগে আমি এটাও ওপেন করে দিচ্ছি তোমাদের, এটা যেটা আমাদের কোডটা থাকছে। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, একটু প্লিজ ফিডব্যাক শেয়ার করো। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। আমি বলবো একটা দুটো সেন্টেন্সে করো, বেশি দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট যদি প্রত্যেকে করো ভালো লাগবে। এটা যে স্যার তো 1.5 ঘন্টা ক্লাস নিলেন,
তোমার যেটা মনে আসছে তুমি সেটাই বলো, কিন্তু একটা দুটো সেন্টেন্সে যদি একটু শেয়ার করো। খুব ডিটেলসে ক্লাস হয়েছে, আশা করি যতটুকু যা ক্লাস হলো বোধহয় এইখানের কারো কোনো কোশ্চেন থাকবে না, আমার এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে একটু যদি ডিটেলসে শেয়ার করো। আবারও বলছি, প্রশ্নটা ডব্লিউবিসিএস এর মতোই হবে। ডব্লিউবিসিএস ব্যাচ মানে ডব্লিউবিসিএস এর মতোই প্রশ্ন হবে। আমি আরো ডিটেলস শেয়ার করে দেবো। একটু প্লিজ যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি ফিডব্যাক শেয়ার করো। একদম একটু একটা দুটো সেন্টেন্সে যদি একটু শেয়ার করো, খুব ভালো ভালো এরকম না বলে, যেমন একটু একজন দুজন যা কিছু বলছে। হ্যাঁ, একটা 1.5 ঘন্টা ক্লাসে আমরা যতটুকু যা পেরেছি, কারণ কিছুই সম্ভব না, একটা 1.5 ঘন্টা ক্লাসে কিছুই সম্ভব না। তার মধ্যে স্যার যতটা গুছিয়ে বলেছেন প্রত্যেকটা সেশন ধরে, আমি যদিও হিস্ট্রি সাবজেক্টে নই, তারপরেও আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম পুরো 1.5 ঘন্টা। যে পুরো ডিটেলস বোঝা যাচ্ছে, সেই ছোটবেলায় যেরকম যা পড়েছিলাম সেগুলো সব কিন্তু মনে পড়ছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু শেয়ার করো। পিডিএফ নোটস স্যার তো বললেন, আবারও বলছি, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ নোটস বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই থাকবে। যারা পড়াবেন প্রত্যেকে বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি, কিন্তু পিডিএফ নোটস বাংলা ইংরাজি দুটো ভাষাতেই শেয়ার করা হবে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো তোমাদের ফিডব্যাক। একটু প্লিজ একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আর 1 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি প্লিজ একটু ফিডব্যাক শেয়ার করো। আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস থাকবে। মানে যে কথাগুলো বলি সেই রকমটা মনে হচ্ছে যে জিওগ্রাফি বলো বা হিস্ট্রি বলো, যে আহ, আমরা হিস্ট্রি ক্লাস প্রচুর করেছি, ইতিহাস ক্লাস করিনি এমন না, প্রচুর ইতিহাস ক্লাস করেছি, কিন্তু এইভাবে কেউ আমাকে ইতিহাস পড়ায়নি এরকম ব্যাপারটা। যে আমি বলছি বলে তুমি বলবে তা না, যে সেই রকম একটা ফ্লেভার কি আসছে, সেটাই বলতে চাইছি। একটু ফার্স্ট শেয়ার করো, এবার গ্রুপটা বন্ধ করে দেবো, প্রায় 2 মিনিট হতে চললো। রেগুলার বেসে এরকম ডিসকাশন থাকবে, তার সাথে কোশ্চেন আনসার থাকবে, এছাড়া এক্সট্রা প্র্যাকটিস ক্লাস থাকবে। রুটিনের বাইরে গিয়ে এক্সট্রা প্র্যাকটিস ক্লাস থাকবে, যেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, শুধুমাত্র ডব্লিউবিসিএস না, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, সেগুলোকে নিয়ে ডিসকাস করা হবে। সম্ভাব্য কোশ্চেন ডিসকাস করা, আবার বলছি ডব্লিউবিসিএস এর মতোই প্রশ্ন হবে। গ্রুপটা বন্ধ করবো তাহলে। যারা লিখছো একটু ফাস্ট লিখো, গ্রুপটা বন্ধ করে দেবো, একটু ফাস্ট শেয়ার করো। আমি গ্রুপটা বন্ধ করলাম। গ্রুপটা শেয়ার করে দিচ্ছি। যেরকমটা বলার, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না।
এরকম অনেকে জানিয়েছো যে আমাদের যে ইংলিশ ক্লাস হয়েছিল বা জিওগ্রাফি ক্লাস হয়েছিল, এই দুটো ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোট পাওনি। আমি শুধু এই দুটো ক্লাসের জন্য বলছি, শুধুমাত্র এই দুটো ক্লাসের জন্য বলছি, ইংলিশ আর জিওগ্রাফি, হিস্ট্রি নয়। ইংলিশ আর জিওগ্রাফির ক্ষেত্রে যারা পাওনি, আমি তাদের ক্ষেত্রে আগামীকাল জানিয়ে দেব কি করে পাবে। ইংলিশ এবং জিওগ্রাফি ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস আরো একবার কি করে পেতে পারো, আমি আগামীকাল ক্লাসে জানিয়ে দেবো। ঠিক আছে, হিস্ট্রি বলিনি, হিস্ট্রি নয়, হিস্ট্রি বাদ দিয়ে ইংলিশ এবং জিওগ্রাফি, ইংলিশ এবং জিওগ্রাফি এই দুটো ক্লাসের পিডিএফ রেকর্ডিং কি করে পাবে আমি আগামীকাল জানিয়ে দেবো। লিঙ্ক যেটা বলার, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। যারা বারবার স্ক্রিনশট ছবি তুলে পাঠাচ্ছ, ইমেজ পাঠাচ্ছ, তাদের কাছে যাচ্ছে না। তো সবই যখন করতে পারছো, কেন টাইপ করে পাঠাচ্ছ না বাবা? এটুকু তো দেখো, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। সিক্রেট কোড রিপিটেডলি পাল্টাবে। এই তিনটে পয়েন্ট বারবার বলি, মাথায় রাখবে। কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে লিখে পাঠাবে। 2 নম্বর, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। 3 নম্বর, অবশ্যই টাইমের মধ্যে, আমি বলবো ম্যাক্সিমাম রাত 12টা, ম্যাক্সিমাম রাত 12টার মধ্যে তুমি তোমার কোড শেয়ার করে। এরপর মানে আমি ম্যাক্সিমাম রাত 12টার সময় চাইছি। আমি হয়তো 12টা 10-এ সিস্টেম রান করলাম, তো যে মুহূর্তে আমি সিস্টেম রান করে দেবো তারপরে যদি তোমার কোড আসে, তাহলে তোমার কাছে যাবে না। আমি বারংবার জানিয়েছি এটা, যে ম্যানুয়ালি আমি কাউকে পাঠাতে পারবো না, ম্যানুয়ালি আমি কাউকে পাঠাতে পারবো না, এটা আমার লিমিটেশন। কাউকে পাঠাতে পারবো না, যা কিছু যাবে সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে। আগামীকাল আমি জানিয়ে দেবো ইংলিশ বা জিওগ্রাফি কি করে পাবে। আজকের কোড হচ্ছে এটা, স্মার্ট হার্ডওয়ার্ক, স্মার্ট হার্ড ওয়ার্ক, টোটাল 5 4 9 4, 13টা ক্যারেক্টার। নাম্বার সেম রয়েছে 6291515880, সেম নাম্বার 6291515880। এই নাম্বারে শুধুমাত্র কোডটা টাইপ করে পাঠাবে, টাইপ করবে স্মার্ট হার্ডওয়ার্ক। খেয়াল করে দেখো, 3 দিন 3টে কোড শেয়ার করলাম, আদতেও এগুলো অ্যাকচুয়ালি কোড যতটা তার থেকেও বেশি মোটিভেশন, যে আমি রেগুলার তোমার মধ্যে কিছু না কিছু পুশ করছি। খেয়াল করে দেখো, যারা 3 দিন পর পর ক্লাস করলে, যারা এই কোডগুলো জানতে পারলে, তাদের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ওয়েতে তোমাকে মোটিভেট করবে, যেগুলোকে বারবার, মানে শুধু আমি না, অন্যান্য স্যাররাও বারবার বলছেন। কারণ এই ফিল্ডের এরকম কোনো ব্যাপার নেই যে এই কয়েকটা মন্ত্র শিখিয়ে দিলাম আর তুমি হয়ে গেল। ঠিক আছে, শুধুমাত্র এটাকে টাইপ করে পাঠাও, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এই নাম্বারে টাইপ করে পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠালে যাবে না। নাম্বার 3, অবশ্যই বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো। পাঠাতে তুমি পাঠালে এখনই পাঠিয়ে রাখো, আমি ম্যাক্সিমাম টাইম বলছি রাত 12টা, তারপরে কোনো অবস্থাতেই করো না। আশা করি আর কারো কোথাও কোনো কোশ্চেন নেই, তাই তো? কোন রকম টাইপ কমেন্ট বক্সে টাইপ করবে না, কোড কোনোভাবে কমেন্ট বক্সে দেবে না। সবার কাছে রিকোয়েস্ট রইলো, কমেন্ট বক্সে কোন রকম কোড টাইপ করে পাঠাবে না, কমেন্ট বক্সে কোড দেবে না। তোমাদের কাছে কোশ্চেন যেটা, যে 3 দিন ক্লাস হয়ে গেল, 3 দিনের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে? 3 দিনের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে? 3 দিন ক্লাস হয়ে গেল, 3 দিনের পর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে? 3 নম্বর। শুধু একা মৌমিতারে হচ্ছে শুধু 3 নম্বর রয়েছে, বাকি আর সেইভাবে কারণ নেই। সায়ক, মাত্র 3 4 জনেরই রয়েছে 3 নম্বর গ্রুপ। ঠিক আছে, যাই হোক, কারণ সবাই প্লিজ বলো না, কারণ ডব্লিউবিসিএস এ ফর্ম ফিল আপ করবে প্রায় লাখ ছুঁয়ে যাবে, তাই না? কয়েক লাখ ফর্ম ফিল আপ হবে, সেখানে চাকরি তো মানো হাতে গোনা 500-600 ম্যাক্সিমাম বলছি, তাও কোনো কোনো বছর এরও কম থাকে। তো সবাই প্লিজ বলো না, কারণ সবাই চাকরি পেয়ে গেলে আবার কি করে হবে? সবাই প্লিজ চাকরি পেও না, ঠিক আছে? গ্রাফ বলতে, তার জন্য ভাই ক্লাস করতে হবে, তার জন্য ক্লাস করতে হবে। 2 নম্বর গ্রাফ হলে আমি বলবো একদমই করবে না। যদি তোমার 2 নম্বর গ্রাফ হয়, তাহলে একদমই থাকবে না বা করবে না। আমরা কেউ 700 বছর বাঁচবো না যে 70 বছর এক্সপেরিমেন্ট করলে তারপরে একটা অন্য ফিল্ডে দেখবে, এরকম নয় ব্যাপারটা। লাইফটাকে এনজয় করো, ভালো করে বাঁচো। তুমি এটা কেন ভাবছো যে শুধুমাত্র ডব্লিউবিসিএসই তোমার ভবিষ্যৎ? আরো হাজার একটা ওয়ে রয়েছে, হাজার একটা ওয়ে রয়েছে, কেন এটা ভাবছো?
আর নেক্সট যেটা বলার যে সেই ফ্লেভার গুলো আসছে তো, যে হ্যাঁ যেরকম ক্লাস আর কি ইয়ে হচ্ছে, যে ঠিক আছে হিস্ট্রি ক্লাস এর আগে করেছি কিন্তু এইভাবে কেউ করায়নি, জিওগ্রাফি ক্লাস এর আগে অনেক করেছি, এইভাবে কেউ করায়নি, ইংলিশ ক্লাস। আমি আগামীকাল বলছি যে বায়ো সায়েন্সের ক্লাস ক্লাস করার পর তোমার মনে হবে যে এই চ্যাপ্টার গুলো ধরো, যেরকম আমি যে কোনো চ্যাপ্টার ধরি না কেন, যে খুব ডিটেলসে গিয়ে ডেপথে গিয়ে মানে তোমার ক্লাসের মধ্যে পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। দেখবে লিখে লিখে যে যেমনটা তোমরা যদি এগুলো লিখতে পারো, মানে যারা অ্যাকচুয়াল এই ফিল্ডের পুরনো পাপি তারা কিন্তু ঠিক লিখছে এগুলো। তোমার উচিত স্যারের সাথে সাথে সেগুলোকে লেখা। কারণ ছোটবেলা থেকে মনে করে দেখো, আমরা বুঝি না বুঝি, এটাই ছোটবেলা থেকে আমার বলা হতো যে যতটা না লিখবে পড়বে তার থেকে বেশি লিখবে। আমিও সবসময় সেটাকে এনকারেজ করবো, তুমি সবসময় লেখো। স্যার যা কিছু বলছেন ওটাকে এরকম হতো যে ডেফিনেটলি একটা পিডিএফ শেয়ার করে ওর নিচে আন্ডারলাইন করে দিত, এই দেখো এটা এই সালের অধিবেশন, এখানে এই সভাপতি ছিলেন, এই সময় এই এই ব্যাপারগুলো হয়েছিল, এই কমেন্ট করেছিল, এরকম ব্যাপারটা, তাই না? জুলেখা খাতুন, অ্যাটলিস্ট তো নিজেকে মানুষ বলে পরিচয় দাও বাবা। যে বারবার বললাম যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর ক্ষেত্রে কোনো কিছু শেয়ার করবে না, এতটুকু তো নিজেকে মানুষ বলে পরিচয় দাও। মানে এরকম নয় কিন্তু ব্যাপারটা, আমরা সবাই দেখতে মানুষের মতো, মানে আমাদের চরিত্র মানুষ, এরকম নয় ব্যাপারটা। কারণ একটা বাঘ যদি হরিণের পেছনে ছোটে না, তোর একমাত্র টার্গেট হরিণকে ধরতে পারলে আমার পেটের খিদে মিটবে, তাই না? কিন্তু মানুষের মধ্যে ব্যাপারটা সেরকম নয় কিন্তু। অন্তত এই ব্যাপারগুলো খারাপ লাগলো কথাগুলো শুনে, আমায় ক্ষমা করে দিও তাহলে। কিন্তু আমি বলবো যে আরেকটু মানুষ হওয়ার দরকার রয়েছে। আমরা দেখতে মানুষ হলেই মানে মানুষ নয় কিন্তু, আরেকটু দরকার রয়েছে। ভালো লাগলে থাকবে, আদারওয়াইজ তুমি জানো কি করতে হবে। আমি প্রত্যেককে একই কথা বলি, কারণ সোজা হইতে কোনো কিছু হয় না লাইফে, আজ পর্যন্ত সোজা হইতে কোনো কিছু হয়নি। আর আমি তার সোজা হইতে কোনো কথা বলি না, এই ব্যাকা হইতে থেকে যারা যারা থাকবে তারাই থেকো। আমার কাছে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, তেল দিয়ে কথাবার্তা বলা আমি পছন্দ করি না, আমি বলিও না, আমার ধাতে পোষায় না। আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস থাকবে। বায়ো সায়েন্স ক্লাস ঠিক রাত 8টা থেকে শুরু হবে। আবারও বলছি যে তুমি যদি এগুলোকে লিখতে পারো, যেরকম ভাবে ক্লাস চলছে সেভাবে যদি লিখতে পারো, আগামীকাল বায়ো সায়েন্স ক্লাসও দেখবে একই রকম, সব লিখে লিখে হচ্ছে। নোটস আসবে তোমার কাছে, দেখবে এই সমস্ত কিছু বাংলা ইংলিশ নোটস, আর যা কিছু দেখলে তুমি তার বাংলা ইংলিশ নোটসও পেয়ে যাবে। কিন্তু যে এটা তুমি যেটা লিখে লিখে করবে, দেখবে এটা অনেকটা সময় তোমার মধ্যে মনে থাকবে, অনেকটা সময়। এবার এই ক্লাসটা যখন রেকর্ডিং পাবে বা পিডিএফ নোটস পাবে, এটা যদি তুমি আরো একবার পড়ো, দুবার পড়ো, তাহলে দেখবে অনেকটা দিন তোমার কাছে এগুলো থেকে যাবে। আমি এটা বলতে চাইছি বারবার। আর নেক্সট যেটা বলার যে যেটা আমি বারবার এই কয়েকদিন আমি বলেছি, তুমি শোনো বা না শোনো, এই কদিন আমি এই কথাগুলো বলে যাব, যে নিজের কাছে বারবার এগুলো বলতে থাকো যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, ডব্লিউবিসিএস আমি করে দেখাবোই, মিসলেনিয়াস আমি করে দেখাবোই, সরকারি চাকরি আমি পাবোই। এটা বারবার বলো, নিজের মধ্যেই পজিটিভ ভাইব্রেশন তৈরি করো, এটা ভীষণভাবে দরকার রয়েছে। আমরা সব থেকে বেশি নেগেটিভের মধ্যে ডুবে থাকি, কারণ আমাদের যা কিছু পারিপার্শ্বিক তার সবটাই বেশি নেগেটিভ, বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ। কারণ ব্যাপারটা সেরকম না যে তার মানে যে পজিটিভ কোনো কিছু নেই, ব্যাপারটা তা না। কারণ আমাদের আকর্ষণ করে বেশি ওটা, ঠিক আছে? আমি যদি বলি যে উচ্ছে সিদ্ধ আর বিরিয়ানি, তো এর মধ্যে কোনটা দামি খাবার, কোনটা ভালো খাবার, এরকম ভাবে যদি আমি করি, তো সেইভাবে বললেও কিন্তু ব্যাপারটা এরকম, ঠিক আছে? যে তোমাকে যদি প্রতিদিন তোমার বিরিয়ানি খুব ফেভারিট খাবার যদি হয়, তাও তুমি প্রতিদিন খেতে পারবে না। সকালবেলা বিরিয়ানি, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, দুপুরবেলা খেতে পারবে না। তো এই এই কথাগুলো আমি বোঝাতে চাইছি, বা এই কথাগুলো আমি বলতে চাইছি, যে আমাদের মধ্যে মানে আমাদের চারিপাশে, আমি যে জায়গা থেকে বড় হচ্ছি, আমার সারাউন্ডিংস, আমার পরিবেশ, যা কিছু, সেখানে ম্যাক্সিমামটাই নেগেটিভে রয়েছে। বিশেষ করে আজকের দিনে আমার মনে হয় যে আজ থেকে 10 বছর আগে, মানে আজ থেকে ধরো 2000, আমরা 25-এ রয়েছি, 2015 সাল বা 2005 সালেও যেরকম টাইপের একটা পজিটিভ অ্যাটমসফিয়ার যা কিছু ছিল, এখন সেই ব্যাপারগুলো অনেকটা বোধহয় কমে গেছে, বোধহয় নেগেটিভিটির এই জায়গাগুলো তুলনামূলক বেড়েছে। আমরা আজ যদি রিলস খুলি বা দেখি, 5টা রিলসের মধ্যে একটা হয়তো আমার কাজের না, বা আমি হয়তো সারা এক ঘন্টা ধরে রিলস ইয়ে করে যাচ্ছি, দেখে যাচ্ছি, তার মধ্যে একটা দুটো রিলস আমার হয়তো কাজের, বা সেটা হয়তো আমাকে কোন রকম ইয়ে করলো, বাকিগুলো পুরোটাই কিন্তু সময় নষ্ট। আর আমাকে হয়তো কিছু নেগেটিভ জিনিস শেয়ার করছে, কিছু নেগেটিভ ভিডিওস বা কিছু নেগেটিভের, সেগুলোকে আমি দেখছি।
তো এই জন্য বলছি যে বারবার নিজেকে সেই জায়গা থেকে পজিটিভ রাখো, কারণ তুমি নেগেটিভ হওয়ার জন্য তোমাকে আলাদা করে ভাবতে হবে না, তোমাকে এর জন্য কোনো কিছু চেষ্টা করতে হবে না, কিন্তু কিছু করার জন্য নিজেকে পজিটিভ রাখার জন্য তোমাকে বারবার বলতে হবে, তার জন্য কিন্তু বারবার করতে হবে। নেগেটিভের জন্য প্রচুর ওয়ে রয়েছে, তাই আমি বারবার বলছি যে রিপিটেডলি বলো, বারবার বলো, নিজে খাতায় লেখো যে আমি পারবো, আমি করব, আমার দ্বারা হবে, আমি ডব্লিউবিসিএস ক্র্যাক করবো, আমি মিসলেনিয়াস ক্র্যাক করবো। এটা রিপিটেডলি বলো, আমি সরকারি চাকরি পাবোই, এটা রিপিটেডলি বলো। ঠিক আছে, আমি প্রত্যেকটা স্যার বা ম্যাডাম যারা থাকবেন তারা, আমি এমন কাউকে দিয়ে ক্লাস করাই না যে শুধুমাত্র ক্লাস হচ্ছে অথচ তুমি সেখান থেকে কোনো ভ্যালু পাচ্ছ না, আউটপুট পাচ্ছ না, সেরকম ভাবে কোনো ক্লাস হবে না। যারা ক্লাস করায় তারা যথেষ্ট এই ফিল্ডে দীর্ঘদিন পড়াচ্ছেন ওই একটাই সাবজেক্ট, যে এই স্যার হিস্ট্রি, অন্য কোথাও সংস্কৃত পড়াচ্ছেন, কোথাও আবার বায়োসায়েন্স পড়াচ্ছেন, এরকম নয় ব্যাপারটা। ইভেন আমাদের এখানে প্রত্যেকটা মানে সায়েন্সের জন্য বললাম আগামীকাল বায়োসায়েন্সের ক্লাস থাকবে, ফিজিক্যাল সায়েন্সের আলাদা টিচার থাকবে, হয়তো আমাদের এই 5 দিনের সেশনে দেখা হচ্ছে না, আমি এরপর জানিয়ে দেবো যে আমাদের কিভাবে ক্লাস শুরু হবে, কোর্স কিভাবে হবে, কিভাবে তুমি অ্যাডমিশন নেবে। এটা আমি একদম লাস্ট দিন যেদিন আমি নিজে ক্লাসে বসবো, শুক্রবার, ম্যাথ এবং রিজনিং ক্লাসে, আমি ওই দিন ডিটেলসে জানিয়ে দেবো যে কি রয়েছে প্রসেস, কিভাবে কি করবে, আমি ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, আর আমি বলবো যে একটু প্লিজ কানটাকে একটু প্লিজ শক্তি দিও, যদি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো ভালো লাগছে, একটু যদি সহ্য করতে পারো, কারণ বারবার বলছি একই কথা, রিপিটেডলি বলছি যে মানে তোমার ভালোভাবে, সুন্দরভাবে, সোজাভাবে কোনো কিছু হয় না। তুমি আজ পর্যন্ত যা কিছু অ্যাচিভ করেছো, একই কথা বলছি, যা কিছু অ্যাচিভ করেছো তার মধ্যে কঠোর পরিশ্রম রয়েছে, কঠোর ধৈর্য রয়েছে, তোমার তার মধ্যে একটা অধ্যবসায় রয়েছে, সব থেকে বড় কথা প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছো, কম্প্রোমাইজ করেছো তোমার সময়ের সাথে, তোমার ভালো লাগার সাথে, তোমার ভালোবাসার সাথে, তবে তো তুমি ঠিকঠাক অ্যাচিভ করতে পেরেছো। যেখানে এই কম্প্রোমাইজ স্যাক্রিফাইসে ব্যাপারটা আলগা হয়ে গেছে, সেখানে দেখো তার মধ্যে তোমার সেই ব্যাপারটা সেইভাবে তোমাকে টাচ করতে পারেনি। তাই মানে তুমি যতক্ষণ বাড়ির মধ্যে রয়েছো, আমি আগের দিনও বলছিলাম যে আমাদের মাথা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, মায়ের আঁচল কিন্তু আর বড় হচ্ছে না। তো একটা সময় আমাদের মায়ের আঁচল কিন্তু আর আমার মাথা ঢাকতে পারবে না, পুরোপুরি ঢাকতে পারবে না, দেখবে এদিক ঢাকছে তো ওদিক বেরিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় গিয়ে যিনি তোমাকে সব থেকে বেশি প্রোটেক্ট করতে পারেন, একজন টিচার। এটা আমি যে সেটা এরকম কোনো ব্যাপার নেই, এটা একজন টিচার, অবশ্যই একজন টিচার। এই টিচার রূপী মানুষ যে কোনো কেউ হতে পারে, সেটা তোমার কোনো রিলেটিভ হতে পারে, ইভেন তোমার বন্ধুও হতে পারে, কোনো ভালো বন্ধু সেও হতে পারে, ইভেন তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, আমি একদম সবকিছু খুলে বলছি, তিনি হতে পারেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এরকম কাউকে রাখো, তোমার মাথার উপর কিছু নেই, তাকালে শূন্য ফাঁকা আকাশ মনে হচ্ছে, তাহলে সেখানে সাকসেস পাওয়ার রেট তুলনামূলক কমে যায়। তো সেক্ষেত্রে কাউকে রাখো, কাউকে রাখো, সেটা যে কেউ হতে পারে, তোমার যাকে মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে আমি প্রপারলি ভ্যালু পাচ্ছি, এরকম কাউকে রাখো, এটা দরকার রয়েছে। আর দ্বিতীয় বলবো, লাইফে অপশনস কমাও। সাকসেসের ক্ষেত্রে এই অপশনস আমাদের বড় অন্তরায়, বড় বাধা। লাইফে অপশনস কমাও। আমি যদি দু একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা এরকম যে তোমার কাছে ধরো এই হিস্ট্রির জন্য যদি বলি 5টা বই রয়েছে, বা 5জন টিচারকে ফলো করো, বা 5টা জায়গা থেকে নোটস দেখছো, তাহলে বলবো তোমার ক্ষেত্রে সাকসেস রেট তুলনামূলক কম। তুমি একটা জায়গা থেকে বা একটা বইকে 5বার পড়ছো, 10বার পড়ছো, তোমার সাকসেস রেট ওই ছেলেটার থেকে বেশি। অর্থাৎ আমি বলতে চাইছি একটা বইকে 10বার পড়ো, 10টা বইকে একবার একবার করে পড়ো না। আবার রিপিট করছি, একটা বইকে 10বার পড়ো, 10টা বইকে একবার একবার পড়ো না। একটা ভালো বই নাও, তাকে তুমি 10বার পড়ো। দ্বিতীয় যদি বলি যে ধরো ধরো ম্যাথ বা রিজনিং এর ক্ষেত্রে এগুলোতে তো সব থেকে বেশি হয়, ইংলিশের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, তাই আমি বলবো এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে ধরো তুমি কাউকে ফলো করো বা ইউটিউবে কোনো ক্লাস দেখো, আমি বলবো ওখানে ম্যাক্সিমাম একজন বা খুব বেশি হলে দুজন, খুব বেশি হলে, সেক্ষেত্রেও সেগমেন্ট আছে যে তুমি হয়তো এই স্যারের পাটিগণিত দেখো, ওই স্যারের বীজগণিত বা ত্রিকোণমিতি দেখো, এরকম ব্যাপারটা। আমি বলবো ম্যাক্সিমাম 1 থেকে 2জনকে ফলো করো। যদি কালকে থেকে তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, এই প্রথম 2জনের থেকে একজনকে বসিয়ে দাও, করে দেখো সাকসেস রেট বাড়বে। একদিনে তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু 1 সপ্তাহে, 1 মাস বুঝতে পারবে। আর এই ব্যাপারটা যদি মেজার করতে না পারো, কালকে তোমার হাঁটতে ইচ্ছা করবে না, দৌড়াতে ইচ্ছা করবে না।
অর্থাৎ তুমি যদি পেছন ঘুরে দেখতে পাও যে গত সপ্তাহে আমি ওইখানে ছিলাম, আজ আমি এইখানে দাঁড়িয়ে আছি, গত 1 মাস আগে আমি ওইখানে ছিলাম, আজ এইখানে দাঁড়িয়ে আছি, 6 মাস আগে আমি ওই দূরে ছিলাম, আজ এখানে দাঁড়িয়ে রয়েছি। কালকে তোমার ছুটতে ইচ্ছা করবে, দৌড়াতে ইচ্ছা করবে, নতুন কিছু করতে ইচ্ছা করবে। কিন্তু তুমি যদি দেখো যে আমি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কোনো প্রোগ্রেস নেই, তাহলে তোমার ইচ্ছা করবে না। তাই ছোট ছোট যে সাকসেস গুলো সেগুলো দরকার রয়েছে। যে তুমি প্রিলি কোয়ালিফাই করেছো, মেইনস করতে পারোনি, বা কোনো একটা চাকরির ফর্ম ফিল আপ করেছিলে যেটা সেই চাকরিটাতে অ্যাকচুয়ালি তুমি আশা করো না, কিন্তু চাকরিটা পেয়ে গেছো, এবার তুমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, এরকম টাইপের। এইরকম দুটো মানুষের মধ্যে তুমি পার্থক্য বুঝতে পারবে যে আজকের তুমি যে কোনো কিছু কোয়ালিফাই করে না, আজ পর্যন্ত কিছু অ্যাচিভ করার মতো বলতে পারোনি, আর সেই মানুষটা যখন ধরো কালকে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস এর প্রিলিটাও কোয়ালিফাই করলে, কালকে তোমার আবার দৌড়াতে ইচ্ছা করবে, হ্যাঁ এবার আমি পারবো, মেন্সটাও করে দেখাবো। এই ব্যাপারটা বলতে চাইছি, এটা বলতে চাইছি। রিপিটেডলি বলো, বারবার বলো, আনলিমিটেড টাইম বলো, বারবার লেখো, নিজেকে বলো আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, চাকরি আমার চাই, আমি ডব্লিউবিসিএস অফিসার হতে চাই, বারবার বলো, রিপিটেডলি বলো। তোমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন কাজ করবে, মানো বা না মানো তুমি তো করবেই। কিন্তু সেটা এমন সময় বুঝতে না পারো যেদিন তোমার সত্যিকার এতটা বয়স হয়ে গেছে যে সেটা বুঝে খুব একটা কাজ আর লাগছে না। এটাই বলতে চাইছি। ভালো থেকো সবাই। আগামীকাল রাত 8টায় বায়ো সায়েন্স ক্লাস থাকবে। মনে রেখো, সায়েন্সের 2জন ফ্যাকাল্টি থাকবে আলাদা আলাদা করে। কাল শুধুমাত্র বায়ো সায়েন্সের ক্লাস হবে, বায়ো সায়েন্সের ফ্যাকাল্টি ক্লাস করাবে। তুমি দেখতে পাবে একই রকম লিখে লিখে ক্লাস করছে। রেডি থেকো লেখার জন্য, যেটা খাতা পেন নিয়ে বসছো। পরবর্তীতে যখন আমি এরপরে বসবো, মানে আমাদের যখন নতুন ব্যাচে ক্রিয়েট হবে, আমি তখন সেখানে জানিয়ে দেবো যে কিভাবে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করবে। মানে অনেকে আছে এরকম যে আধ ঘন্টা একসঙ্গে পড়তে পারো না, বা 1 ঘন্টা একটানা পড়তে পারো না, কি করে পড়বে? আমি আবারও বলছি, তুমি মানুষটা যে একটানে 1 ঘন্টা বসতে পারো না, পড়তে বসলে মোবাইল দেখতে ইচ্ছা করে, অন্য কিছু করতে ইচ্ছা করে, সেই মানুষটাও চাইলে পারবে একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে। এর আছে, সেই রকমই আছে, আমি বলবো, আমি শেয়ার করব তোমাদের সাথে। আর আগামীকাল আমি জানিয়ে দেবো যে বিগত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে, যারা পেয়েছিলেন, অবশ্যই হিস্ট্রি বাদে ইংলিশ আর জিওগ্রাফি আমি জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।